built with the blood of students. বলে এই নিন ছাতা ধরুন, ছাতাটা ধরেছি কেন, ওরা বোতল ছুটছে, ইট ছুটছে। প্রসেনজিৎ হলো। আমি খুব রেসপেক্টেবল ফ্যামিলি থেকে, আমি কিন্তু সব গালাগালগুলো জানতাম, প্রত্যেকটার মানেও জানতাম। ধরুন যেটা বোনকে নিয়ে যে খারাপ কথাটা বা মাকে নিয়ে, সেটা তো পার্ট অফ লাইফ। হ্যাঁ, এটা বললে এখন আপনারা আমাকে গলা কাটতে আসবেন। সুনীল দা আমায় বলেছিলেন বোকা, তারপরের কথাটা, সেই কথাটা কোথা থেকে আসছে, সেই কথাটা ওরা বলছে প্রচোদয়ত থেকে আসছে। আমি মনে করি গার্হস্থ্য হিংসা সেটা সব ক্লাস, সব শিক্ষিত, সব শিক্ষার লেভেলের মানুষের মধ্যে আছে। করি জীবের সেবা করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। ঈশ্বর আছে কি নেই আমি জানি না, কিন্তু আমি মানুষের মধ্যে ঈশ্বর আর পাওয়ার দেখি। তো এবার আমরা আর্গিউ করতাম কে সত্যজিৎ রায়, কে মৃণাল সেন। একটা শেষ কথা আমি জাস্ট বলে নি, ভুলে গেছিলাম শুরুতে, এটা আমি শেষেই এসে বলছি। প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবার কাউন্টটা বাড়লে আমাদের খুব ভালো লাগে। আপনারা করছেন, বন্ধুদের দিয়ে একটু করান। এইটাই একটা আবদার, বারবার করে করি, করতেই থাকবো। আপনারাও বন্ধুদের বলতে থাকবেন, বলবেন কিন্তু। নমস্কার। আজকে একটা কথা দিয়ে, একটা ইংরেজি শব্দ দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, আজকাল খুব চলে, বাচ্চারা বলে ইয়োলো, ইউ অনলি লিভ ওয়ান্স। মানে আমাদের জীবনে আমরা যা করা সব কিছুই একবারের মধ্যেই করতে হবে। তো তারা যদিও মানে অপরাধমূলক কাজ কিংবা বাড়ির ডিসিপ্লিন ভাঙার সময় তাদের বাবা মাকে বলে থাকে যে ইয়েলো, মানে আমরা একবারই তো সুযোগ পাচ্ছি। কিন্তু এই আজকে যার সাথে দেখা করব তার সম্বন্ধে ভাবতে গেলেও আমার ওই একটাই কথা বারবার করে মনে হচ্ছে, কারণ এই একটা জীবনে তিনি অনেক কিছু করেছেন। এখন তার সেগুলো বিশদে জানবো। এর জন্য আজকে আমাদের সাথে আছেন সুদেষ্ণা রায়। নমস্কার। নমস্কার। শুরু করার আগেই আমরা ট্রাইব ক্যাফে সল্ট লেকে আছি, তো আপনি কফি কি খাবেন? কফি কি খাবো? হ্যাঁ, অনেক রকম কফি তো আছে। হ্যাঁ, আগে আমি সব নামগুলোর অত জানতাম না। আমার কাছে কফি ছিল জাস্ট দুধের মধ্যে চিনি গুলে একটু ফেটিয়ে তার উপরে গুঁড়ো কফি দিয়ে তার মধ্যে জল দিয়ে খেয়ে নিলাম। তো এইটা নয়, এখন নানান রকম ক্যাফে বেরিয়েছে, তাই আলটিমেটলি আমি সেই পুরনো গতেই যাচ্ছি, ক্যাপুচিনোই খাবো। আপনি? আমি এমনি ব্ল্যাক কফি খাই, পোর ওভার যেটাকে বলে। আচ্ছা আচ্ছা, ঠিক। এখন শুধু কফি বললে আপনি পাবেন না, আপনাকে নামটা বলে দিতে হবে। আচ্ছা, একটা ক্যাপুচিনো, একটা পোর ওভার। তো যতক্ষণ অপেক্ষা করছি, আরেকটা জিনিস, আমাদের এই অনুষ্ঠানটা যাতে করতে পারি সেটার জন্য তো মণিকাঞ্চনের দরকার পড়ে। তো সেইটা যারা আমাদের এক বন্ধু প্রতিষ্ঠান আছেন যারা এগুলো দেয়, তো তাদের নাম হচ্ছে মণিপুরা আয়ুর্বেদা। মণিকাঞ্চন মণিপুরা। হ্যাঁ, মণি দিয়ে পূরণ করা। আচ্ছা, কফি এসেই গেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, যেটা বলছিলেন। তো ওনারা গিফট পাঠিয়ে দেন আমাদের, যেই গেস্ট আসেন তাদের গল্পও করবো আবার গিফটও পাবো। হ্যাঁ, তো আপনি আসছেন শুনে ওনাদের যিনি প্রতিষ্ঠানটা চালান, শুভশ্রী, ও নিজে এসছে আপনার সাথে আলাপ করার ইচ্ছা। শুভশ্রী, একটু এসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি একটু দাঁড়ালে তো আমরা দুজনেই বেরিয়ে যাচ্ছি, তাই তো? থ্যাংক ইউ। এটা মানে যদিও জিজ্ঞাসা করা উচিত না, কি আছে? বডি এন্ড বাথ অয়েল আছে একটা, ভেরি নেসেসারি ইন উইন্টার, আর ফেস ওয়াশ একটা, নিম অ্যান্ড লেমন গ্রাস। কি করে জানলে? আমার এই দুটোই আমি খুব ইউজ করি, নিম বেসড জিনিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
সাধারণত ওদের প্রোডাক্ট নিয়ে হ্যাঁ শুভশ্রী বলা উচিত ছিল, বললো না, তাও ওর হয়ে বলে দিই, এইগুলো একদম পিওর গাছের নির্যাস থেকে বানানো। তো মণিপুরা আয়ুর্বেদার এইটাই হচ্ছে ইউএসপি, যে ওরা একদম পিওর গাছের নির্যাস থেকে এসেনশিয়াল অয়েল যেগুলো আমরা বলি সেই দিয়ে বানাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওর সঙ্গে আরেকটু প্রশ্ন করলে হতো। যাই হোক, পরে আমি এই আমাদের এই আড্ডাটা হয়ে গেলে ওর সঙ্গে আলাদা করে আড্ডা মারবো, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমরা এখন খাবার দাবারের ক্ষেত্রেও ভীষণ অর্গ্যানিক জিনিস নিয়ে বলছি, যে বাইরে থেকে সার দেব না, কেমিক্যালস দেব না, ইনসেকটিসাইড কমাতে হবে, কারণ ওটাতে বিষক্রিয়া হচ্ছে খাবারে। তো আমরা সেইটা নিয়ে তো ভীষণভাবে এখন সবাই মাতামাতি করছি। তো ইভেন উইথ বিউটি কেয়ার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে মুখের উপর থেকে কেমিক্যাল ছড়াতে আরো কেমিক্যাল দিয়ে দেওয়ার কোনো মানে হয়। আচ্ছা, আরেকটা জিনিস, এটা আমার একটা অশোক মুখোপাধ্যায়কে তো চেনেন? হ্যাঁ, খুব ভালো করে। তো ওনার সাথে আমি একটা বই লিখেছি, এটা কলকাতার পরিবহন ব্যবস্থার ইতিহাস আছে। আচ্ছা তো জিব্রা কাট টু স্ন্যাপি, এটা সময় পেলে এইটা নিয়ে আমি একটু বলি। অশোক মুখোপাধ্যায়কে আমি বহু বছর চিনি, আপনাকে সম্প্রতি চিনলাম, এবং নানান রকম জিনিস নিয়ে উনি লেখেন, ইতিহাস নিয়ে খুব বেশি। আর এই যে জিনিসটা জিব্রা কাট টু স্ন্যাপ আমি কিছুদিন আগেই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হলো, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ওর যিনি চেয়ারপারসন ছিলেন অফ দ্য ফেস্টিভ্যাল, সেটা গৌতম ঘোষ। তো উনি বলছিলেন যে একটা খুব ভালো ডকুমেন্টারি হতে পারে কলকাতার জাস্ট যানবাহন নিয়ে। হ্যাঁ, তো আমার মনে হয় এই বইটাতে বেশ কিছু পাবো। হ্যাঁ, এটা কিছু তথ্য পাবেন, যে কিভাবে কত রকম ভাবে আমাদের এখানে কত রকমের যানবাহন চলে। হ্যাঁ, এটা একদম টলি নালা থেকে শুরু করা হয়েছে, মানে জবে থেকে একদম ওয়াটারওয়েজ থেকে সবকিছু। হ্যাঁ, ছোট ছোট দেওয়া হয়েছে। আজকাল তো লোকের ধৈর্য কম, এর জন্য পাতলা বই করারই চেষ্টা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি। আর এটা একটু বেশ বড় প্রিন্ট দিয়েছেন। আমরা যারা বই পড়ি তাদের তো বয়স বেশি হয়ে যাচ্ছে, তো তাদের একটু বড় প্রিন্ট পড়লে ভালো লাগে। তবে আমার ছেলে আমাকে খুব বলে যে কিন্ডলে আমরা পড়ি, আর যেটা হয় যে অনলাইন এখন সমস্ত কিছু আমি লিখিও অনলাইনে, সাবিংও করছি অনলাইনে, মানে একেবারে ও বলে যত কম পারো কাগজ। সো দিস ইজ সামথিং টু কিপ, বাট আমরা এত রাফ কাগজে বাজে ব্যবহার করি। কাগজ নষ্ট করাটা ঠিক না, ঠিক, কারণ কাগজকে খারাপ তো বলতে পারছি না, কারণ আমিও কাগজের উপরেই, যদিও সারা জীবন ডিজিটালেই কাজ করলাম, কিন্তু বই পড়তে গেলে ওই হাতে কাগজ না লাগলে ঠিক আনন্দটাই আসে না। আচ্ছা, এবার ফিরি আপনার যে কারণে আমরা বসেছি। তো আপনি আবার এইখানে ক্ষমা করে দেবেন, আপনারা গোখেল না গোখলে বলতে ভালোবাসেন জানি না, এইটা নিয়ে আবার আপনার খুব স্পর্শকাতর কয়েকজন অনেকেই আছে, কিন্তু আমি মনে করি যখন ইংরেজি বা হিন্দিতে বলছি তখন গোপাল কৃষ্ণ গোখলে, তাই গোখলে মেমোরিয়ালই বলি, আর বাংলায় বললে গোখেল মেমোরিয়াল বলি। তো কারণ অনেক কথাই তো, ট্রামটা ইংরেজিতে ট্রাম, বাংলায় তো ট্রাম। তো সেইখানে স্কুল একদম ছোটবেলা থেকে একদম, আর কোনো স্কুলে জীবনে যাইনি, কোনো নার্সারি, কোনো না। কেজি 1-এ আমি সেই যে ভর্তি হয়েছিলাম সেইখান থেকে করে একেবারে ক্লাস 11, আমাদের সময় ক্লাস 11 অবধি ছিল, 10+2টা পরের বছর থেকে হলো। আচ্ছা, তো আমি লাস্ট বাট 1 ব্যাচ অফ ক্লাস 11। আমাদের 9-এ স্ট্রিম নিয়ে নিতে হতো, সায়েন্স না হিউম্যানিটিস না ফাইন আর্টস এরকম। তো আমি সায়েন্স নিয়েই পড়েছিলাম ক্লাস 9 to 11। আচ্ছা, তো কেমন ছিলেন স্টুডেন্ট হিসেবে? ভালো ছিলাম, এটা বলতে লজ্জা করে, কিন্তু স্টুডেন্ট ভালো ছিলাম। খুব যে ভীষণ স্টুডিয়াস ছিলাম তা নয়, এবং বাট আমার একটা জেদ ছিল, আমি নিজের সঙ্গে নিজে কম্পিট করতাম। আমাকে আমার বাড়িতে কেউ কোনো দিন প্রেশার দেয়নি, কেউ বলেনি। আজকাল আমি চাইল্ড রাইটস নিয়ে কাজ করতে করতে দেখি যে বাবা মাদের প্রেশার, আমার মা বরং বলতো যে
তোমার অত কম্পিটিশন, তুমি ভালো করলেই হলো, কিন্তু আমার এমন একটা ছিল যে আই মাস্ট বি দ্য বেস্ট। সো তার জন্য যদি আমার মনে হয় পড়তে হবে পড়তাম, আর যদি হোয়াট এভার কেম ইজিলি আমি পড়তাম না। তখন ঘুরে ঘুরে বেড়াতাম, আর ভীষণ সিনেমা দেখতাম। এবং সিনেমা দেখতাম মানে একেবারে যেগুলো খুব নাম করা সিনেমা, ভীষণই মানে কমার্শিয়ালি ভায়াবল সিনেমা, সেরমও দেখতাম। আবার আমাদের বাড়ি থেকে, আমি যে পরিবেশে মানুষ হয়েছি তখন তো টিভি এরকম 1975-এ টিভি এসছে, আর আমি 1975-এ হায়ার সেকেন্ডারি দিয়েছি। তাহলে আমার স্কুলের জীবনে ওই হলে গিয়েই দেখা। আর বাংলা বা ইংরেজি ছবি সেগুলো বাবা মার সঙ্গে যেতাম, আর বন্ধুদের সঙ্গে লুকিয়ে দেখতাম হিন্দি ছবি। স্মৃতিতে আছে প্রথম সিনেমা কি দেখেছিলেন? হ্যাঁ, প্রথম সিনেমা দেখেছি সাউন্ড অফ মিউজিক। বাহ, সাউন্ড অফ মিউজিক। এবং আমি নিজেকে সিনেমা দেখলে আমি নিজেকে মানে যে চরিত্রটা কি আমার পছন্দ ছিল আমি সেই চরিত্রটা হয়ে যেতাম। তো যখন সাউন্ড অফ মিউজিক এসছে 66 বোধ হয়, 65 বা 66, হ্যাঁ, সেই সময় আমার বয়সে আমি জুলি অ্যান্ড্রুসের থেকেও বেশি ওই বাচ্চাগুলো, আমার খুব ইচ্ছে ছিল ওদের মধ্যে একজন হওয়ার, কারণ আই কুড আইডেন্টিফাই উইথ দেম। পরবর্তীতে জুলি অ্যান্ড্রুস, বাট সাউন্ড অফ মিউজিক ওয়াজ ইনক্রেডিবলি গুড। খুব খুব ভালো লেগেছিল। আর তার সঙ্গে আরেকটা ছবি, ওই আমি দুটোই একই সময় প্রায়, দ্য গ্রেট রেস বলে, এটা টনি কার্টিস ছিলেন। এবং ওই গ্রেট রেসে ইট ওয়াজ অ্যাবাউট টু পিপল, ওই গাড়ির রেস হচ্ছে একটা কান্ট্রি, এতে মজা কমেডি। আর টনি কার্টিস ওয়াজ দ্য হিরো, যার প্রেমে আমি পড়েছিলাম। এবং তারপরে মানে আমি ঠিক করে উঠতে পারছিলাম না যে ক্রিস্টোফার প্লামারকে বিয়ে করব না টনি কার্টিসকে বিয়ে করব বড় হয়ে। এটা নিয়ে আমার ভীষণ দ্বন্দ্ব ছিল। তো আমার বেশ সুন্দর দেখতে পুরুষ পছন্দ ছিল ছোটবেলা থেকেই, ইটস ন্যাচারাল বেসিক ইনস্টিংক্ট, এবং তাদের দেখলে মনে হতো বিয়ে করব। বিয়েটা কি জানতাম না, কিন্তু বিয়ে করব এটা ঠিক করতাম। মানে কথাটা বললেন বলে বলছি, কানে লাগলো, ছিল মানে সুন্দর দেখতে পুরুষ পছন্দ ছিল, এখনো পছন্দ। এখন তারা সব ছেলের বয়সী তাদের। আর এখন কি হয়েছে জানেন তো, এখন আমার যে বয়স, আমি খুব ইজিলি লোককে কমপ্লিমেন্ট দিতে পারি উইদাউট এনি স্ট্রিংস অ্যাটাচড। যখন আমি মানে ইন মাই হে ডেজ অ্যাজ ওয়ান উড সে, কাউকে পছন্দ হলে সেটা হয়তো বললাম, কিন্তু তখন কি হতো, তখন আমাদের যেরকম ভ্যালিউ সিস্টেম, অনেক সময় মনে হতো তার যে আই হ্যাভ বিন ওপেন, মানে এবার একটা সম্পর্ক তৈরি হবে লং স্ট্যান্ডিং। সব সম্পর্ক তো লং স্ট্যান্ডিং হতে পারে না, বাট সম্পর্ক বন্ধুত্বেরই হওয়া দরকার। এবং সুন্দর দেখতে বন্ধু পাশে বসে সিনেমা দেখছি, ভালো লাগতো। আচ্ছা, এইটাতে একটা কথা বলে নি, আমি সকাল থেকেই এই জিনিসটা, সকাল না যবে থেকে ঠিক হয়েছে তবে থেকেই দেখুন এবং এটা আমি অবজেক্টিফাই করছি না, আজকাল আবার এইসব বলে নিতে হয়, যে আপনার সম্বন্ধে চিন্তা করলেই, এবং আমার বন্ধুদেরও যাদের সাথে দেখেছি সবাই এটাতে হ্যাঁ বলেছে, যে একজন খুব সম্ভ্রান্ত পরিবারের একজন, যিনি খুব মার্জিতভাবে কথা বলেন, হয়তোবা বিকেলবেলা একটা ফ্লুট গ্লাসে একটু শ্যাম্পেন নিয়ে একটা পার্টিতে কথা বললেন, এবং খুব গম্ভীর বিষয়ে কথা বলতে বেশি ভালোবাসেন, এই রকম একজন মহিলার ধারণা আমরা ছোটবেলায় যখন আপনাকে দেখেছি, তখন যখন আপনি সিনেমা হয়তো করতে শুরু করেননি, তখনও টিভিতে এবং অনুষ্ঠানে তো দেখা যেত, এবং তখন আপনি অভিনয়ও করতেন, তখন এই জিনিসটা আমাদের চোখের সামনে আসতো, বিরাট শিক্ষিত ইনি, এইরকম একটা জিনিস চলতো। খুব ভালো অ্যাক্টিং করতাম আমি আই মাস্ট সে। আমি শিক্ষিতটা কি জানেন তো, ওটা পারিপার্শ্বিক, আর জীবন থেকে শিক্ষা আমি কনস্ট্যান্টলি নিচ্ছি। আর আমার বন্ধু বান্ধবরা ভীষণ শিক্ষিত ছিল সব, মানে যারা ইন্টেলেকচুয়ালস, বাঘা বাঘা ইন্টেলেকচুয়ালস, তাদের সঙ্গে আমি একেবারে 1-to-1 ইয়েতে। ইনফ্যাক্ট আপনি বিশ্বাস করবেন না, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার সঙ্গে আমি প্রথম যখন ইন্ট্রোডিউসড হই, আমি স্কুলে, তো আমাদের স্কুলে কবিতা যেটা হতো ওই রবীন্দ্রনাথ
তারপরে জীবনানন্দ, সত্যেন্দ্রনাথ দত্ত, মানে ওই ক্লাসিক। কিন্তু আজকের দিনের, মানে আমার সময়ের আজকের দিনের সেই মডার্ন কবিদের সঙ্গে ততটা আমাদের সেই সময় পরিচয় ছিল না। পরবর্তীতে পরিচয় হয়েছে, এবং আমার লাকটা এমন যে আমি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা প্রথম ইন্ট্রোডিউসড হয়েছি যখন ওরা সেই কবিতা পাঠ করছেন, আমি পাঠ করার আগে। এটা কিন্তু আমি মনে করি যে আই হ্যাভ লিভড থ্রু এন ইরা উইচ ইজ ওয়ান্ডারফুল। যে ইরাতে এত চেঞ্জেস দেখেছি, যে ইরাতে আমরা কোনো কিছু না ভেবে কলের জল খুলে একটা গেলাস নিয়ে জল খেয়ে নিতাম, আর তারপরে এখন বটলড ওয়াটার ছাড়া খাই না। আমি যে ইরায় ছিলাম, আমি যখন আমি খুব সোশ্যাল ওয়ার্কে ইনভলভ ছিলাম, আমি লোরেটোতে কলেজ করেছি, তো আমার বড় আইডিয়াল ছিলেন ফাদার বেকার্স। তো উনি রক্তদান নিয়ে বিশাল আন্দোলন একটা হয়েছিল, তার মধ্যে ছিলেন চন্দন সেন, তারপরে আপনার আরও অনেকে, আরেকজন দেবব্রত রায় বলে যিনি রহড়া রামকৃষ্ণ মিশনে পড়ান। এই স্টুডেন্টস হেলথ হোম, এই স্টুডেন্টস হেলথ হোমের ঘিরে একটা মুভমেন্ট শুরু হয়েছিল। আমি পরবর্তীতে জানি যে এদের মধ্যে অনেকেই হয়তো আমাদের সেই উত্তাল আন্দোলন যেটা 60s আর 70s হয়েছে, সেই আন্দোলনের সঙ্গে এরা অনেকেই যুক্ত ছিলেন, কিন্তু তারা সমবেতভাবে চাকরি বাকরি করার পর স্টুডেন্টস হেলথ হোম করেন। এবং স্টুডেন্টস হেলথ হোমে যদি আপনারা এখনও যান, দেখবেন ইট ইজ রিটেন built with the blood of students. It is literally that. আমরা তখন এই কলেজে কলেজে গিয়ে ছেলে মেয়েদের বলতাম ব্লাড ডোনেট করো, বোঝাতাম যে 250 ml কিচ্ছু হবে না, তোমরা দিয়ে তোমার বডিতে 6 লিটার রক্ত আছে, দ্যাট ইজ এনাফ, এরকম অনেক কিছু। তো আমরা প্রত্যেকে এক বোতল রক্ত দিলে 20 টাকা করে পেতাম। সেই 20 টাকাটা আমরা স্টুডেন্টস হেলথ হোমকে দিয়ে দিতাম। এক একটা ইঁটের দাম 20 টাকা ধরে নিতাম আমরা। তো সেই ইঁটের দামে, বা এক একটা ইঁট বলতে না, মানে ওই দ্যাট ওয়াজ আ স্ট্রাকচার, তার থেকে কম ছিল, কিন্তু হোয়াট আই মিন ইজ ওই আমরা সেই জন্য ইটস বিল্ট উইথ দ্য ব্লাড অফ স্টুডেন্টস। আরেকটা জিনিস আমরা করেছিলাম ওই সময়, ওটা আমাকে পড়াশোনার থেকে অনেক বেশি জীবন চেতনা দিয়েছে, আন্ডারস্ট্যান্ডিং দিয়েছে, যে এই রক্তদান নিয়ে আমরা বলতে যেতাম। একবার একটা কলেজে গিয়েছিলাম ভাওড়ায়, সেখানে যাবার পর দুটো ইউনিয়নের মধ্যে খাওয়াখাওয়ি, এটা আমি বলছি 77, বিশাল ঝামেলা। আমরা যখন পৌঁছেছি, একটা ইউনিয়ন আমাদের ইনভাইট করেছে, আমরা ঢুকতে যাচ্ছি, অন্য ইউনিয়নের লোকেরা দেখলাম হঠাৎ এই ছেলেগুলো বলছে দৌড়ন, আমরা দৌড়তে আরম্ভ করেছি, বলে এই নিন ছাতা ধরুন। ছাতাটা ধরেছি কেন না, ওরা বোতল ছুটছে, ইট ছুটছে। আমরা ছুটতে 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 বেরিয়ে এলাম, কারণ ওরা বললো আমরা রক্তচোষার দল। তখন ওইরকম সমস্ত মানে রক্তদান নিয়ে ওসব গল্প হতো না, যে বাড়িতে কাজের লোক এসে সমস্ত রক্ত শুষে নিচ্ছে, এইসব ঘটনা ফেক নিউজ তখনও হতো, খুব হতো। ছেলে ধরা এই রক্ত নিয়ে নিচ্ছে বোতল বোতল, ওটাও অত সহজ নয় রক্ত নেওয়া। তো সেটাই আমরা বোঝাতে, এবং ঠিক 1 বছর পরে যে ইউনিয়ন আমাদের তাড়িয়ে দিয়েছিল, তারা ইলেকশনে জিতে যখন ফিরে আসে, তারাই কিন্তু আমাদের রক্তদান করতে নিয়ে গিয়েছিল। সো আই রিয়েলি থিঙ্ক দ্যাট ইফ যদি লেগে থাকা যায়, লোককে যদি বোঝানো যায়, তাহলে দিস ইজ হোয়াট আই লার্নড। বই পড়ে না এইটা কোনো দিন জানতে পারতাম না। বইটা পড়া দরকার টু নো যে আমি কি জানি না। স্টুডেন্টস হেলথ হোম সম্বন্ধে এটা আমি ওর পাশেই বড় হয়েছি, আনন্দপালিতে। হ্যাঁ, তবে এই মানে বানানোর ইতিহাসটা হ্যাঁ আপনি দেখবেন এখনো লেখা আছে ওখানে। তো আচ্ছা, এইটা না আমি একটু বাধাগতে ভেবেছিলাম শুরু করব, কিন্তু যেরকম ভাবে আমাদের আলোচনা শুরু হচ্ছে তাতে মডার্ন সিনেমা করছি, টাইমলাইন এদিক ওদিক করে দিচ্ছি, কোনো ক্ষতি নেই। ওইভাবে তো আমার জীবনটা ওরম ভাবে তো একদিনে করা যাবে না। তো আমরা যতটুকু এই যে আপনাকে আমি একটা বললাম স্টুডেন্টস হেলথ হোম, দিস ইজ সামথিং ওয়ান শুড নো। হ্যাঁ হ্যাঁ। তো আমার এই আপনার কথা বলতে বলতে দেখুন, আমরা তুড়ি বাংলা এটা শুরুই করেছি, আমাদের পরের প্রজন্ম যাতে একটা নৈরাশ্য চলছে তো, যে বাংলায় কিছুই হয় না, যারা যারা সাকসেসফুল তারা বাংলা ছেড়ে চলে যেতে হবে, এরকম একটা নৈরাশ্য
আবহাওয়া চলছে, যে তারা এইগুলো শুনে আপনাদের মতন সাকসেসফুল লোকেদের কথা শুনে একটু বুঝুক যে বাংলায় এখনো অনেক কিছু আছে। না, আরেকটা জিনিস, এইটা হচ্ছে আমাদের ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের লাইন আছে, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। এটা বারবার বলেন, তারা মানুষ হয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই দুঃখের। কিন্তু মানুষ হয়ে এখানেও যে করা যায়, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেইখানে আপনার একটা কথা আমার মনে হলো, দেখুন নিজের আত্মসমালোচনাও তো দরকার বাঙালি হিসেবে। বাংলায় এই জিনিসটা কি চিরকালই আছে যে আমি যদি পলিটিক্যালি অপোজিশনে থাকি তাহলে ভালো কাজকেও আমি অপোজ করব, তারপরে ফিরত আসার পরে হয়তো সেই ভালো কাজটা আমিও করব? মানে আপনি এটা বললেন যে ওই আমি এখানে একটা কথা বলবো, আপনার একটা কথায় আমি রাইট একটু বলতে চাই, আই ডিফার। এটা বাংলায় শুধু না, এটা সারা বিশ্বে। হ্যাঁ, শুধু বাংলায় নয়। শুধু বাংলায় কেন, আপনি ইউপিতে কি একটা পার্টি, যে পার্টি ভালো কাজ করছে ধরুন, অন্য পার্টি অনেক সময় সেই ইউপি বলুন, বিহার বলুন, মধ্যপ্রদেশ বলুন, ডাউন সাউথ বলুন, এই পলিটিক্যাল ব্যাপারটা আলাদা। কিন্তু আর এই রাইভালরিটা লোকের থাকে। কিন্তু বাংলায় চিরকালই ছিল, কিন্তু বাংলা ইজ ওয়ান প্লেস যেখানে পিপল প্রোটেস্টেড, এবং সেটা আমাদের প্লাস পয়েন্ট এবং নেগেটিভ পয়েন্ট। বাইরের লোক এসে বলে, আমি একটু 2 দিন আগেই একটা জায়গায় গিয়েছিলাম, বলো ইধার বহুত লোক আর্গিউ করতা হয়, তো সে তো আর্গুমেন্টেটিভ বাঙালি, সে তো বলেই গেছেন, অমর্ত্য সেন বই লিখেছেন, আর্গুমেন্ট না করে সব মেনে নেব মাথা নিচু করে, সেটা each thing has 2 sides to it, and Bengali is ready to see both sides. Maybe আর তবে একটা জিনিস আছে যেটা আপনি বললেন, যে আমরা খুব সাপোর্টিভ, মানে লয়্যালটি ফ্যাক্টরটা আমাদের ভীষণ বেশি। আমি যদি মোহনবাগান হইতো আমি মোহনবাগান, ইস্ট বেঙ্গল হইতো আমি ইস্ট বেঙ্গল। আমি যদি উত্তম কুমারের সাপোর্টার হই, হয়তো সত্যজিৎকে, সরি সৌমিত্রর নই। আবার সৌমিত্রর হলে, আমি যখন ছোট বেড়ে উঠছি, আজকে উত্তম কুমারকে নিয়ে অনেকে অনেক, মানে হি ইজ আ লেজেন্ড, দের ইজ নো টু ওয়েজ অ্যাবাউট ইট। বাট আমি যখন বড় হচ্ছি, তখন যারা আমার দিদিরা সব সৌমিত্রর ফ্যান ছিলেন, কারণ সৌমিত্রর একটা ইন্টেলেকচুয়াল ইমেজ ছিল। যেসব মহিলারা একটু পড়াশোনা জানা বেশি, তারা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি আসক্ত হতেন। এবং উত্তম কুমার অবশ্য ইউনিভার্সাল, এরা দুজনেই ইউনিভার্সাল, কিন্তু আমাদের বাঙালির মধ্যে এই জিনিসটা ছিল, সৌমিত্র না এবং কফি হাউসে বসে এই নিয়ে আজকেও কিন্তু আছে। আজকেও যখন 2টো ছবি রিলিজ করবে, এটাও ঠিক শাহরুখ খান না সালমান খান, এটা নিয়েও কিন্তু আমরা তর্ক করতে পারি। এখন অবশ্য কমে গেছে অনেক এইগুলো নিয়ে, যে শাহরুখ খানের আমরা কারা, আমি ইন্টেলেকচুয়ালি এতে বলছি না। ধরুন আপনি ইরফান খানের অভিনয় কি আমাদের এখানে, হ্যাঁ, যদি আজকে ধরা যায় যে আজকে 2টো ছবি একসঙ্গে রিলিজ করছে, কোন ছবিটা বেটার, এইটা নিয়ে সব সময়। এখানে একটু আমি আপনাকে থামাই, যেটা আমি একজন ফিল্ম ডিরেক্টর, তার নাম করছি না, তিনি বলেছিলেন যে বাংলা সিনেমায় 2 ধরনের আলোচনা হয়, সেটা হচ্ছে কোনটা হলে হিট আর কোনটা সোশ্যাল মিডিয়ায় হিট। কোনটা নিয়ে সেটা দেখতে লোকে যায় না, কিন্তু বিরাট কিছু আলোচনা হয় সেইটা নিয়ে, যে দারুণ কিছু সিনেমা বানিয়েছে। এখানে আপনি প্রশ্নটা করুন। তো এই লড়াইটা তো আছে বাংলা সিনেমায়, 2 ধরনের সিনেমা, একটা যেটা একটু মাসি সিনেমা, আরেকটা হচ্ছে যেটা একটু ইন্টেলেকচুয়াল ঘাসা। তো এই লড়াইটাও তো আমার মনে হয় এখনো চলছে। হ্যাঁ, এখনো চলছে, তবে লাইনস আর ব্লারিং। আমি খুব সম্প্রতি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তপন সিংহকে নিয়ে একটা এক্সিবিশন দাঁড় করিয়েছিলাম, এবং তপন বাবুর সম্পর্কে পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে এই যে আমরা হয় সত্যজিৎ, নয় মৃণাল, নয় ঋত্বিক, আমরা কিন্তু তপন সিংহ এবং তরুণ মজুমদারকে পূর্ণ মূল্যায়ন করিনি। ওরা কিন্তু যেরকম মানে অডিয়েন্সের জন্য ছবি করেছেন, ইন্টেলেকচুয়ালদের জন্য করেছেন। উনি মানে ছবির মধ্যে বক্তব্যও ছিল, এন্টারটেইনমেন্টও ছিল, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আমি অ্যাজ পার্সোনাল আই ওয়ান্ট টু ফলো। উনি যা হিট দিয়েছেন ভাবা যায় না।
বৃষ্টি পড়ছে, লোকে লাইন করে দাঁড়িয়ে আছে। এবার একটু কথা বলি, আজকের দিনে অনেক সময় ছবি যেগুলো হলে হয়তো সেরকম, সেটা হিন্দি ছবির ক্ষেত্রেও দেখা গেছে, এখন এই যে ওটিটি বা আপনার টেলিভিশন এগুলো হওয়ায় যেটা হয়েছে যে আমাদের চারণ ক্ষেত্রটা বেড়ে গেছে। আগে হল ছাড়া কোথাও ছিল না, সুতরাং সবাই হলে যেত দেখতে। এখন হলগুলোর এখানে অ্যাটলিস্ট বেঙ্গলে অবস্থা খুবই খারাপ, যেগুলো সিঙ্গল স্ক্রিন হলস, তো গ্রামে গঞ্জে, সেই জন্য সেখানে হয়তো অনেক সময় ছবি মানে গেলেও হয়তো এসি নেই, জল নেই, বাথরুমগুলো খারাপ, হ্যাঁ ভালো। তো এই জন্য সেটার জন্য কিন্তু একটা আমাদের রিকনস্ট্রাকশন করতে হবে, রিওরিয়েন্টেশন, কিছু কিছু করা হয়েছে, পুরোপুরি নয়। যাই হোক, সেটা মানে একটা জায়গা। আর বিজনেস যেটা বলছেন, আজকে আপনি বহুরূপী ছবিটা, সেটা বিজনেসও করেছে, আলোচিতও হয়েছে। হ্যাঁ, এবার পুজোয় যে 3টে ছবি হয়েছে, টেক্কাই বলুন, বহুরূপী বলুন বা শাস্ত্রী, 3টে ছবি, কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটাই মাস ফিল্মস। অ্যান্ড এটাও হয়েছে উল্টোটাও, যে ধরুন যে ছবিটা লাঞ্চ বক্স বা লাপাতা লেডিস কিন্তু প্রথমে হলে সেই রকম হিট ছিল না, ওটা ওটিটিতে আসার পর লোকে এক্সপোজার হয়েছে, লোকে দেখেছে। কারণ আজকাল হলে অনেকেই যান না, হলে একটা স্পেকট্যাকল দেখতে যায় অনেক সময়। হ্যাঁ, আজকাল যেরকম লোকে ওইটা নিয়ে ভীষণ বলে যে পুষ্পা 2 কত টাকার নিরিখে সবসময় সিনেমা হয় না। কিন্তু এই দায়িত্বটা যারা আমরা সিনেমা করি, যারা আমরা একটা প্রডিউসার মানে সঙ্গে মিলে একটা ছবি করছি, অন্তত প্রডিউসারের টাকাটা তাকে ফেরত না দিলে সে তো পরবর্তী ছবি করতে পারবে না, সে তো লসের পর লস করতে পারে না। সেই জন্য এক্সপেরিমেন্টাল ছবি যেটা, ধরুন আজকে সত্যজিৎ রায় পথের পাঁচালী যখন করেছিলেন, হ্যাঁ, সেটা তো উনি 2 বছর ধরে 1.5 বছর ধরে নিজে প্রত্যেক উইকেন্ডসে গিয়ে নিজে টাকা জোগাড় করে করে শেষে সরকারি কিছু অনুদান পেয়ে ছবিটা শেষ করেছিলেন। হ্যাঁ, দ্যাট ইউ ক্যান ডু উইথ 1 film, you can do it with 2 films, but you can't keep on doing that. So you have কিছুটা তো আপনার প্রডিউসারের প্রতি আপনার আছে, দায়বদ্ধতা আছে, সেটাও যেরম আছে। তার সঙ্গে সঙ্গে এক্সপেরিমেন্টস যে হবে না তা নয়। এক্সপেরিমেন্টাল ছবি করার জন্য, সেটার জন্য না বাজেট যে বিশাল লাগে তা নয়, তার জন্য চিন্তাধারা দরকার, তার জন্য সময় দরকার, তার জন্য একেবারে এই ছবিটা থেকে আমি টাকা রোজগার করব, দ্যাট শুড নট বি দ্য থিং। আজকে আপনি যদি দেখেন যে সত্যজিৎবাবু কিন্তু অন্য কাজ করতেন, তারপরে ছবি করতেন, এবং উনি বই লিখতেন, সেটাও ওয়াজ আ সোর্স অফ ইনকাম। অনেক ডিরেক্টরস এইভাবে যে শুধু ডিরেক্ট করেই আমি রোজগার করব, তাহলে কিন্তু ওই আমাদের সব সময় একটা কমার্শিয়াল করতে হবে। যদি সত্যিকারের আর্ট বা শিল্প বা নিজের চিন্তাটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়, তাহলে একটা অন্য কিছু করে তারপর করলে ভালো হয়। একটা অন্য সোর্স অফ ইনকাম থাকলে, দিস শুড বি, ইফ ইউ আর ট্রিটিং দিস এজ আ আর্ট, দেন ইফ ইউ আর ট্রিটিং দিস এজ কমার্স, দেন এটা নিয়ে দুঃখ করার কিছু নেই। যে কিছু ছবি, এবং এক্ষেত্রে আমি যেটা বলবো যে ধরুন শিবপ্রসাদ, নন্দিতা রায় বা সৃজিত বা কৌশিক গাঙ্গুলি, হ্যাঁ, এরকম অনেকেই আছেন আরও, মানে এক্ষুনি নামগুলো, অনেক সিরিয়ালের অনেকে আছেন, যেমন লীনা গঙ্গোপাধ্যায়, অসম্ভব ভালো ভালো আইডিয়াস আছে। বাট সবসময় যে আইডিয়াসগুলোকে আমি যেরমভাবে ইন্টেলেকচুয়ালাইজ করব তা নয়। তপন সিংহ বা তরুণ মজুমদার, তারাও কিন্তু দারুণ ছবি করেছে, ভেরি পপুলার, কিন্তু সেগুলো ওরকম মানে দে ওয়ার ফিল্মস উইথ ডেপথ, সেটাই দরকার। এই জিনিসটা এখন আমাদের কমার্শিয়াল ছবিতেও করতে হবে, যেখানে আমি মাসকে অ্যাট্রাক্টও করব, ডেপথও আনবো। সেক্ষেত্রে আমি মনে করি না যে আমাদের বাহুবলী বা পুষ্পা 2 করতে হবে। সেটা যদি কেউ করতে পারে, ওয়েল অ্যান্ড গুড, আমি সেটাকে ছোট করছি না। আই থিঙ্ক দ্যাট অলসো হ্যাজ অ্যান অডিয়েন্স, কিন্তু আমি সেই ধরনের ছবি নাও করতে পারি,
আজকে মডার্ন যারা, আমি এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও অনেক নতুনদেরও দেখলাম যারা কম্প্যারেটিভলি নিউ। একটি ছেলে যে এবার অ্যাওয়ার্ড পেল, অভিজিৎ, তার ছবিটাও ইজ ভেরি নাইস, ভেরি এক্সপেরিমেন্টাল, এবং বেশ টাইম অ্যান্ড স্পেস নিয়ে খেলা অন্য। আর আপনার আরেকটি মেয়ে, তার ছবিটাও খুব ভালো লেগেছিল, প্রমিতা ভৌমিক বলে, খুব ভালো একটা ছবি করেছে কন্টেম্পোরারি সাবজেক্ট নিয়ে। তো আমি বলছি কি, এটা কিন্তু লোকে করে। এই ছবিটা হয়তো গিয়ে পুষ্পা টুর মতন বা ইভেন টেক্কার মতো চলবে না, বাট এই ধরনের ছবি না হলে আমরা কিন্তু, মধ্যবিত্ত বাঙালি কিন্তু ওটাই পছন্দ করে। যেরকম শিবু এবং নন্দিতা দি, শিবপ্রসাদ যখন বেলা শেষে করেছিল, বেলা শেষে ওয়াজ অ্যাবাউট আ ফ্যামিলি, বাট ইট ওয়াজ আ ফিল্ম দ্যাট টাচড আ কর্ড। তো এখন সেইটা ইন্টেলেকচুয়াল নয় বলে তো উড়িয়ে দেওয়া যায় না। আপনাকে মনোগ্রাহী ছবি which touches people, which also talks about certain social problems. এখন মৃণাল সেনের খারিজ যখন হয়েছে একরকম, আর বেলা শেষে বা বেলা শুরু বা পোস্ত যে ধরনের ছবি ওরা করেছে, দ্যাট ইজ ডিফারেন্ট। এবার টাইমস হ্যাভ চেঞ্জড। আরেকটা জিনিস হচ্ছে, আমি এবং অভিজিৎ, আমরা দুজনে, আমাদের জীবনের প্রথম ছবি ছিল শুধু তুমি। শুধু তুমি ওয়াজ আ কমার্শিয়াল ফিল্ম এবং একটি রোম্যান্স, যেখানে প্রসেনজিৎ এবং কোয়েল ওয়ার পেয়ার। কোয়েল একেবারে অনেক ছোট, কিন্তু ইট ওয়াজ অ্যাবাউট ইয়াং গার্লস লাভ ফর আ ম্যাচিওরড পার্সন অ্যান্ড আ মিসআন্ডারস্ট্যান্ডিং ইন থিংস। তো সেই ছবিটা হয়ে যাবার পর এই পরমব্রতর মা সুনেত্রা ঘটক, উনি একটা আর্টিকেল লিখেছিলেন যার হেডলাইন ছিল প্রসেনজিৎ হলো। মানে ওটা যেরকম প্রসেনজিৎ যারা বলে তারাও দেখছে, আবার মধ্যবিত্ত বাঙালি তারাও দেখেছিল। শুধু তুমি পুজোয় রিলিজ হয়েছিল 25 থেকে মানে 30টা হলে। তখন তো ওই সময় না একসঙ্গে এত মাল্টিপ্লেক্সের যুগ তখনও অতটা আসেনি। তো সিঙ্গলস ইয়েতে হতো, ফার্স্ট 2-3 উইকসের পরে সেকেন্ড ইয়েতে যেত, বুঝতে পেরেছেন, আরও দূরের হলগুলোতে। তো আমাদের ছবিটা খুবই ভালো একটা রিসেপশন পেয়েছিল। তার একটা কারণ অবশ্যই প্রসেনজিৎ, তখন তো ওনার সূর্য তুঙ্গে। তারপরে আমরা যে ছবিটা করি, 3 ইয়ারই কথা, এই ছবিটা নিয়ে আমরা বহু জায়গায় গিয়েছিলাম, এবং দিস ওয়াজ ডিফারেন্ট ফ্রম, ওই সময় ভীষণ কপি ফিল্ম হচ্ছিল, যে কটা ছবি পপুলার হচ্ছে সব ওই রকম। আর সাউথের কপি বা বাংলাদেশের কোনো গল্পের কপি, এরম ছবিও ছিল, ভীষণ রগে ফ্যামিলি ইয়ে। ইট ইজ নিডেড বিকজ দের ইজ আ হিউজ অডিয়েন্স। আমাদের ইন আওয়ার সেন্সিবিলিটি, আমরা 3 ইয়ারই কথা স্ক্রিপ্ট লিখেছিল অনিন্দ বোস বলে, ও শহর বলে একটা গ্রুপের গান লিখতো এবং কম্পোজ করতো। অনিন্দ 3 ইয়ারই লেখার পর আমরা ওটা নিয়ে অনেকের কাছে যাই। এই গল্পটা আপনাদের বলতেই হবে যে আমরা তখন জাস্ট কর্পোরেট ফিল্মস শুরু হচ্ছে, আমরা গিয়েছি স্ক্রিপ্ট পড়তে একটি বড় কর্পোরেট হাউসে। সেখানে যে মেন, তিনি শুনছেন। তিনি কিছুক্ষণ শোনার পর তিনি হঠাৎ বললেন, আমি আসছি। আমরা ভাবলাম উনি বোধ হয় either he is going to smoke or তো দেন once he went away, যে ভদ্রলোক আমাদের নিয়ে গিয়েছিলেন তিনি বললেন, উনি আর আসবেন না। কেন? এই স্ক্রিপ্টটা ওনার পছন্দ হয়নি। তা আমি বললাম ঠিক আছে। we came away, we were very disappointed because we thought we had written a very good script. আর স্ক্রিপ্ট শোনাটাও না, যে প্রডিউসার নট ইনিশিয়েটেড, সে কিন্তু স্ক্রিপ্ট শুনে ছবিটা দেখতে পাবে না, বুঝতে পেরেছেন? আপনি তো শুধু ডায়ালগ শুনছেন, ছবিটা কিভাবে আমি করছি সেটা তো আপনি বুঝতে পারছেন না। যাই হোক, তো তারপরে আমরা প্রসেনজিৎ কাছে যাই, এবং ও জাস্ট গল্পটা শুনে ফার্স্ট 2 বা 3টে সিন পড়ার পর বলল, এটা আমি করব। উনি আমাদের সাহারার সঙ্গে, ওনার তখন একটা টাই আপ ছিল, উনি আমাদের এই মানে আমার প্রথম ছবির উনি নায়ক, সেটাও যেরকম প্রসেনজিতের কাছে আই ও হেম, এই ছবিটাও আই ও হেম। তো এবং তার সঙ্গে ওর তখন সেক্রেটারি ছিল একজন সানি ঘোষ রায় বলে, সে এখন
ডিরেক্টর কাম প্রডিউসার অ্যাক্রোপলিস বলে একটা ইয়ের। তো আমরা সবাই মিলে এই ছবিটা তৈরি করি। ছবিটা হওয়ার পর এটা বিভিন্ন ফেস্টিভ্যালসে যায় এবং লোকজনেরও, যাদের যে কজনকে দেখাই তাদেরও পছন্দ হয়। সেন্সর বোর্ডে গিয়ে আমার প্রায় 6 মাস ধরে 3 বার ওটা সেন্সর দেখেছিল, কারণ ওখানে ভাষাটা ওদের পছন্দ নয়। যে কথ্য ভাষা ব্যবহার করেছে 3টে ছেলে, দে আর সাবঅল্টার্ন বয়েজ, দে কাম ফ্রম, নিজেদের মধ্যে যখন কথা বলে তারা যে ভাষাটা ব্যবহার করে, আমরা ভীষণ রিয়েলিস্টিক ভাষা ব্যবহার করেছিলাম, সেটা নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু আমার মনে আছে বাংলা একাডেমিতে সুবোধ সরকার আমাদের একটা প্রোগ্রাম করিয়েছিল, যেখানে উনি ছিলেন, তখন শ্রীজাত সদ্য উঠছে, সুনীল গঙ্গোপাধ্যায় রয়েছে, প্রমার যে ভদ্রলোক ছিলেন এডিটর তিনি আছেন, আরও বেশ অনেকে ছিলেন যারা বাংলা ভাষা নিয়ে চর্চা করেন। তারা আমাদের এই সিনেমার নতুন ধরনের ভাষা প্রয়োগ নিয়ে কথা বলেন। তখন কথা হয় যে সিনেমা বলে সেখানে আমি মার্জিত ভাষা, যে মার্জিত সে মার্জিত। এবং আপনি যেটা আমাকে বললেন, আমাকে দেখে তো সবাই মনে করে যে আমি খুব রেসপেক্টেবল ফ্যামিলি থেকে, আমি কিন্তু সব গালাগালগুলো জানতাম, প্রত্যেকটার মানেও জানতাম। তো আমি যখন ছেলেরা নিজেদের মধ্যে যে ধরনের গালাগাল দেয়, তো সেটা যখন সেন্সর বোর্ডে বসি, আমাকে একজন বলে, আপনি ছিলেন, আপনার মতন একজন, তা সত্ত্বেও ছেলেগুলো এই ধরনের ভাষা ব্যবহার করলো, আপনি কিছু বললেন না? আমি বললাম, ওটা তো ওরা আসলে আমাকে দেখতে পাচ্ছিল না, আমি তো অন্ধকারে ক্যামেরার এপাশে ছিলাম আর আলোটা ওদের উপরে পড়েছে, তাই দেখতে পাইনি ওরা। তো আর কি বলবো? তারপরে আমি বলেছিলাম, দেখুন এটা মানুষের ভাষাটা না, তার কালচার এবং তার ব্যাকগ্রাউন্ড, তার সমস্ত কিছুর উপরে নির্ভর করে। কিন্তু আমি ভীষণ ভদ্র ব্যাকগ্রাউন্ড থেকে এসেও, যদি ধরুন আপনি আর আপনার বর একটা গাড়ি করে, নতুন গাড়ি কিনে বেরোচ্ছেন, পেছন থেকে একটা বাস এসে ধাক্কা মারলো, আপনার বর কি নেমে এসে বললো, কেন করলেন? এটা বলবেন না ওই ভাষাগুলো ব্যবহার করবেন? তো উনি চুপ করে যান। তো 3 ইয়ারই কথা শেষটা বলেনি। এই 3 ইয়ারই কথা ওই প্রসেনজিৎই করলেন। তারপরে যেটা হলো যে এই ছবিটা সেন্সরের যে 3rd টাইম হলো, তখন বলা হলো, আমাদের বলল যে যিনি সেন্সর বোর্ডের সবার তিনি আসবেন, যিনি হেড। এখন আমরা শুনতে পেলাম যে যে ভদ্রলোক আমাদের ওই স্ক্রিপ্ট শুনে উঠে চলে গেছিলেন তিনি। আমরা ভীষণ মানে তখন টেন্স, উনি খুব নামি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তো আমাদের সঙ্গে প্রসেনজিৎ গেছেন, উনি হচ্ছেন লাইন প্রডিউসার, এখন তাকে লাইন প্রডিউসার বলে। আমরা সবাই ওখানে বসে আছি। হয়ে যাবার পর, পুরো জিনিসটা হয়ে যাবার পর উনি বেরিয়ে এসে উনি প্রসেনজিৎকে বললেন, আই উইশ আই হ্যাড মেড দিস ফিল্ম। তো এর থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে না। তো তারপর থেকে মানে ওই ছবিটা আমরা রিলিজ করতে পারিনি ফর 6 ইয়ার্স। 6 ইয়ার্সের মধ্যে ওটা কেউ একটা ইউটিউবে তুলে দিয়েছিল। তখন তো ভীষণভাবে হতো, প্লেজারাইজড হতো আর পাইরেসি হতো। তো সেইটা কিন্তু আমি আর অভিজিৎ, আমরা আন্ডারগ্রাউন্ড ফিল্ম মেকার হিসেবে বিশাল নাম করে ফেললাম। সব কলেজের ছাত্ররা ওটা দেখেছে এবং প্রত্যেকে ডায়ালগ তুলে তুলে বলতে পারত। রুদ্র, নীল, সুজন মুখার্জি আর পরমব্রত ছিল। এছাড়া ছিল জুন, শাশ্বত, পাউলি একটা ছোট রোলে, গার্গী, রিমঝিম। তো মানে ইট ওয়াজ আ ফিল্ম দ্যাট ওয়াজ বিয়ন্ড মানে আওয়ার এক্সপেকটেশন। ওই ছবিটা রিলিজ করেছে 2012-তে, তখনও কিন্তু 25 দিন ধরে চলেছে ইন মাল্টিপ্লেক্সেস। আর এরপরে যখন ওটা স্যাটেলাইট বিক্রি করা হয়, ওটা ওই যে স্যাটেলাইট টেলিভিশন নিয়েছিল, ইট হ্যাড দ্য হাইয়েস্ট রেটিং ফর অলমোস্ট 3 ইয়ার্স। ওর থেকে হায়ার রেটিং আর কোনো কিন্তু এই ছবিটা নিয়ে এটাই। এবং একটা ছোট্ট জিনিস, এই ভাষা আমাদের বলেছিল বিসি কথাটা, হ্যাঁ, এটা বোধহয় 5 বার যদি ব্যবহার করা হয়ে থাকে, 2 বার কেটে দিন, 3টে রাখুন। লাভ কি যদি একবারও ব্যবহার করি? নয় করব না এটা নাকি। তার কারণ সুনীল দা আমায় বলেছিলেন, সুনীল দা এবং প্রমার যিনি এডিটর, এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি,
হয় এরকম, বয়স হচ্ছে তো, তখন এইটা নিয়ে কথা হচ্ছিল যে বোকা, তারপরের কথাটা, সেই কথাটা কোথা থেকে আসছে, সেই কথাটা ওরা বলছে প্রচোদয়ত থেকে আসছে। প্রচোদয়ত মানে রমণ করা, রোপণ করা। সুতরাং ওই কথাটা ওখান থেকে এসেছে, সুতরাং ওটার একটা সংস্কৃতাইজড মানে রুট আছে। তো সেই জন্য ওটা বাদ হয়ে গেল, আর ওটা বাংলা ভাষা একেবারে এখানকার। কিন্তু ধরুন যেটা বোনকে নিয়ে যে খারাপ কথাটা বা মাকে নিয়ে, সেটা তো পার্ট অফ লাইফ, সেটা লোকে বলে, সেটা কিচ্ছু করার নেই। এটা আমি এটাকে প্রমোট করছি না, এটাকে বরং খারাপ বলতে হবে আমাদের, যে এটা বলো না, দিস ইজ নট অন। যারা বলে তাদের একটু খারাপ লাইটেও দেখানো উচিত। এইখানেই আসলে আমরা সিনেমা নিয়ে কথা শুরু করে দিলাম, তো আমরা আপনার পার্সোনাল বড় হওয়ারতে ফিরত আসবো। হ্যাঁ বলুন। কারণ এখানে আমার কিছু প্রশ্ন আছে যেগুলো আমি সিনেমা নিয়ে যখন কথা বলবো করে রেখেছিলাম। সেটা হচ্ছে যে এই যে আমাদের ইন্ডাস্ট্রির লোকজন নিয়ে কথা বলছি, হ্যাঁ, যে এত মানে এত বেশি মেকি ভাব কেন? আমি ওই আপনি যেহেতু ভাষার প্রয়োগের কথাই বললেন, যেখানে আজকে আমি, এবং তার মধ্যে কোনো খারাপ নাই, আমি বাংলা মিডিয়ামে পড়ে বড় হয়েছি, আমি ইংরেজিটা ভালো বলতে জানি না, কিংবা আমার উচ্চারণে ইংরেজি ঠিক আসে না। প্রথম কথা হচ্ছে, আমি যখন এই ইন্ডাস্ট্রিতে নেমেছি, আমি নিজের গ্রুমিংটা করব না কেন, করিনি কেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। সেকেন্ড হচ্ছে, যখন করিনি তখন ডায়ালগে বলতে গেলে মুখস্থ করে উচ্চারণটা কারোর থেকে নকল করে বলে দিলাম। নিজেদের জীবনে কেন অত কানে লাগে ভুল ইংলিশ বলাটা? কেন এত বেশি বলার তাগিদ? এটা আমরা রিলেও দেখছি, নর্মাল পার্টির ক্লিপস যখন হয় তখনও দেখছি, যখন মানে সাংবাদিকদের কিছু বলছে, যেন বাংলার থেকে ইংরেজি বলাটাতে বেশি কমফোর্টেবল তারা, এইরকম একটা ভাব তারা দেখাচ্ছে ক্যামেরার সামনে এলেই। তারপরে ভুল বলছে, অবশ্যই গ্রামাটিক্যালি ভুল বলছে। ছোট্ট গল্প বলি। হ্যাঁ, আমি নিজে যে বাড়িতে জন্ম নিয়েছি সেখানে আমার ঠাকুমা পর্যন্ত ঝরঝরে ইংরেজি বলতেন। তিনি লোরেটো হাউসের, উনি 1900 সালে জন্মেছেন, লোরেটো হাউস স্কুলে পড়েছেন। 1915 সালে উনি 15 বছর বয়সে ও সিনিয়র কেমব্রিজ, তখন যেটার ইকুইভ্যালেন্ট ছিল, সেটা পাশ করেছিলেন। হ্যাঁ, তো আমাদের এবং ওনার বিদেশি টিউটার ছিল, মানে একজন মহিলা মিশনারি যিনি বিদেশিনী, তিনি ওকে পড়িয়েছিলেন। সুতরাং ওনার ইংরেজিটা খুব ঝরঝরে ছিল। আমার মা, তিনি নানান ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তার বাবার চাকরি সূত্রে, এমনকি ময়মনসিংহ টু শাহজাহানপুর, ফ্রম আপনার বেহালা টু কানপুর, মানে এরকমভাবে ঘুরেছে, লখনৌ টু যশোর, মানে এইভাবে ওনার তখন ইয়ে হয়েছে। তো মা ইংরেজিটা জানতেন, শিখেছিলেন, কিন্তু উনি কখনো জানতেন না যে বাঙালিরা নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলে। উনি ওটা শিখেছিলেন যাতে সাহেবদের সঙ্গে কথা বলা যায়। And we did a great favor to the সাহেবস by learning, আমি এখনো মনে করি। তো মা এখানে আসার পর, মা ঠাকুমা এবং বাড়ির পরিবেশ থেকে উনি শিখেছিলেন, এবং আমার মার ইংরেজি শুনলে কেউ বলতে পারতো না যে উনি কনভেন্ট স্কুল থেকে শেখেননি। এটা একটা জিনিস, ওনার কানটা খুব ভালো ছিল সেই জন্য। আমি আরেকজনকে চিনি যিনি মেঘনাথ সাহার নাম্বার 1 ছাত্র ছিলেন। উনি কেমিস্ট্রির বিশারদ ছিলেন। উনি বিশাল কর্পোরেট সেক্টরে ইংল্যান্ডের যে ব্রাঞ্চ, তখন তো মাল্টিন্যাশনাল, সেখানকার হেড হয়েছিলেন টেকনিক্যাল। সেই ভদ্রলোক ইংরেজি বলতেন, অনর্গলকে বলতে হতো, কিন্তু তাতে একেবারে বাঙাল টানে।
আই উইল গো, তাতে কিচ্ছু যায় আসে না। ওয়াই শুড আই কল ইট মেকি? হি কুড মেক হিমসেলফ, হি কুড কমিউনিকেট। আর যদি উচ্চারণে এদিক ওদিক হয়ও, সাহেবদের মধ্যেও তো হয়, সাহেবরাও তো ঠিক করে না। আমরা বাংলাটা কি ঠিক করে উচ্চারণ করছে? না, আমি মেকিটা আর আরেকটা জিনিস হচ্ছে যে ইংরেজি সবাইকে যে শিখতে হবে তা নয়, কিন্তু চেষ্টা করতে হবে। আমার আরেক বন্ধু, সে আমাকে বলেছিল, জানিস তো আমার সাহেবদের সঙ্গে ইংরেজি বলতে কোনো ভয় হয় না, এই তোদের মতো বাঙালিদের সঙ্গে কথা বলতে ভয় করে। আমি বললাম কেন? বল তোরা আমার ভুল ধরবি, আমি তো সাহেবকে তো বোঝানো আমার কাজ, আমি তাকে ইংরেজিতে যেরম ভাবে পারি করে নি। তো আমার মনে হয় এই যে ওরা ইংরেজি বলার প্রচেষ্টা করছে, নিজেকে মানে আরো বেশি এডুকেট বলবো না, নিজেকে আরো বেশি প্রসারিত করার জন্য, উই শুড অ্যাপ্রিসিয়েট ইট। এবং আরেকটা জিনিস হচ্ছে যে বাংলা অনেকেই আছেন যারা বাংলা ভাষাটা ঠিক করে বলেন না, সেখানেও কিন্তু আমার একটা ইয়ে আছে, প্রশ্ন আছে। ধরুন আজকে অনেকের মতে যে সাথে কথাটা ইজ নট গ্রামাটিক্যালি কারেক্ট, বাট আমরা যখন কথা বলছি আমরা কি গ্রামার মেনে সর্বক্ষণ কথা বলি? বলি না। সঙ্গে লেখার সময় সঙ্গে, কিন্তু এটা নিয়ে আমাকে অনেক সাহিত্যিক বলেছেন, এই তোদের টেলিভিশনে সবাই সাথে বলে, খুব খারাপ লাগে। হ্যাঁ, একজন আবার আমাকে বলেওছেন, হ্যাঁ ওটা তো বাঙালরা বলে। তো বাঙালরা বলে তো কি হয়েছে, বাঙালরা তো বাংলাই বলেন। অবশ্যই। সুতরাং এইখানে আমি উচ্চারণ বা গ্রামার, বহু MA BA পড়া লোকেরও আমি দেখেছি প্রেপোজিশনটা ঠিক নেই, কিন্তু ল্যাঙ্গুয়েজ ইজ ফর কমিউনিকেশন। যদি আমি যেটা বলছি সেটা যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি সাহিত্যিক হলে আলাদা কথা। আপনি যেই উদাহরণগুলো নিলেন সেইগুলোতে তাদের অন্য প্রফেশন। আমার প্রশ্নটা কিন্তু একদম সিনেমা ইংরেজি জানার কি প্রয়োজন? না না না, সিনেমার যারা আছে তাদের ডিকশন, উচ্চারণ, সেটা যদি সে সেই রকম রোল করে যেই জায়গাটাতে তাকে করতে হবে, সে করবে। গ্রুমিংটার কি দরকার? অফকোর্স আপনি গ্রুমিং করেওছে। আপনি ঘরে বাইরে আজ বলে একটা ছবি দেখুন, হ্যাঁ, সেখানে অনির্বাণের ইংরেজিটা শুনুন। হ্যাঁ ঠিক, এইখানে গ্রুমিং ঠিক। এটা কিন্তু এর জন্য বলছি, আপনি অনির্বাণের এটা বললাম, এরকম অন্য সে তার মনে হয়নি যে তার করার দরকার নেই। উত্তম কুমারও কিন্তু ভুলভাল ইংরেজি বলতেন। হ্যাঁ, এটা বললে এখন আপনারা আমাকে গলা কাটতে আসবেন, কিন্তু উনি শেক্সপিয়ারটা বলতে পারেননি বলেই উৎপল দত্ত ওর জন্য করে দিয়েছিল। এতে আমার মনে হয় না যে কোনো, আমি জাস্ট বিকজ আই এম আ ফিল্ম অ্যাক্টর আমাকে ইংরেজি জানতে হবে, সেটা আই ডোন্ট। শুধু ইংরেজি জানা নয়, আমি ওভারঅল গ্রুমিং এর কথা বলছি। গ্রুমিং করে তো আজকাল প্রত্যেকটা হিরো। আজকে আমি আপনাকে পাঠিয়ে দেবো পরে ক্লিপ, যেখানে আরেকটা এইরকমই সেশনে একজন নামকরা অ্যাক্ট্রেস, তাকে যখন বলা হচ্ছে যে অভিনয়টা, সে বলছে আমার জীবনে কি আর ইচ্ছা আছে, যে আমার একটা অভিনয়ের ওয়ার্কশপ করার ইচ্ছা আছে। সে কিন্তু অলরেডি অনেক সিনেমা করে নিয়েছে এবং নামকরা অ্যাক্ট্রেস। হ্যাঁ, সে সেইখানে গিয়ে বলছে আমার অভিনয় করার ইচ্ছা, শেখার ইচ্ছা আছে। আরেকজন যখন, সেটা তো ভীষণ ভালো। আরেকটা ওইতে বলছি, যেখানে দিদি নাম্বার 1 বলে আমাদের একটা, সেইখানে এক অভিনেত্রীকে জিজ্ঞাসা করছে তুই লকডাউনের সময় কি করলি, বলে লকডাউনের সময় কি শিখলি, আমি রিল করা শিখেছি। এই যে জিনিসটা, যেই জিনিসটা খুব বেশি আমরা নিজেদের তৈরি না করে, না এখন কিন্তু অনেকে, আমি এটা আপনার সঙ্গে একমত হতে পারছি না, বিকজ আমি তো ওদের সঙ্গে মিশি রোজ। আই এম ওয়ার্কিং উইথ দেম, এবং আমি মনে করি টেলিভিশন অ্যাক্টার্স যারা টেলিভিশনে অ্যাক্টিং করেছে, এখানে আমি খুব জোর গলায় বলবো, এটা আমার দৃঢ় বিশ্বাস, টেলিভিশনের থেকে ভালো ওয়ার্কশপ কিছু হয় না। টেলিভিশনে রোজ তারা করে, তারা ডায়ালগ মুখস্থ থাকে তাদের, তারা ডায়ালগটাকে নিজের মতো করে তৈরি করতে পারে, তারা নিজেদের মানে ইনস্ট্যান্ট এক্সপ্রেশন দিতে পারে, এগুলো সমস্ত টেলিভিশন গ্রুম করে। আমি ইংরেজি শিখলো কি শিখলো না সেটা নিয়ে বলছি না, যারা যারা ইংরেজি পারে করবে, আমি নাম বলবো না। আমার খুব কাছের খুব প্রিয় অভিনেতা
সে আজও ওয়ার্ককে ওয়াক বলে, সেটা তার প্রবলেম। আমি আপনাকে বলছি তো যে সেটা তার কিন্তু যখন প্রয়োজন পড়ে ফর ডায়ালগ অন স্ক্রিন, তখন কিন্তু তারা ভীষণভাবে সিনসিয়ার। এবং সেটা সিনিয়র যে সেও, জুনিয়র যে সেও, যদি তারা সিরিয়াসলি এটাকে পেশা হিসেবে নিয়ে থাকে। আর আজকে আপনি নেম দ্য পারসন, সবাই কিন্তু নিজেদের, আগে যেরকম কেউ ভাবতো না অ্যাবাউট দেয়ার বডি, এখন কিন্তু, কারণ সত্যি কথা কি, সিনেমা বা ভিজুয়াল মিডিয়াম, আগে তো আপনাকে দেখে তাদের ভালো লাগতে হবে, তাদের কাছে আপনাকে গ্রহণযোগ্য হতে হবে। যদি আপনি হিরো হিরোইন হন, যদি ক্যারেক্টার রোলও করেন, সেই ক্যারেক্টারটার মতো তো হতে হবে। তা আপনি বলছেন এই ইন্ডাস্ট্রিতে এইরকম স্টিগমাটাইজড কিংবা জেনারেলাইজড আমি বলবো, যে এটা জেনারেলি বলাটা আমি এটা মানতে রাজি নই। এখানে জেনারেলাইজ যারা অ্যাক্টিং করতে আসে তারা কিন্তু ওয়ার্কশপস করছে, পড়ে তো পড়ে, তারপরে তারা যারা বেরিয়ে আসে, শুনুন সবাই সব সময়, আপনি তো স্কুলে পড়েছেন, হ্যাঁ, আপনার ক্লাসে প্রত্যেকে কি আপনার উচ্চতায় পৌঁছেছে? না, কিন্তু এরা পপুলার হয়েছে, না পপুলার হয়েছে তো তার মানে বাংলার মধ্যে তারা হয়তো চায় না অন্য কোথাও যেতে, বা সেটা চাইলেই সব সময় যে হবে। এই যে একটু আগে আপনার সঙ্গে আমার কথা হলো, এখানেই তো আপনি ওদের বাংলা থেকে তাড়িয়ে দিচ্ছেন এই সব বলে যে বাংলার মধ্যে পপুলার। দ্যাট ইজ নট রাইট। এই কারণে কেন আমার কাছে খুব কোনখানে, যখন এইখানকার একজন নামী অভিনেত্রী, হ্যাঁ টিয়ার 1 অভিনেত্রী, যে আমি অ্যাডে দেখি, সে একটা সাইড, হিন্দি আপনি দেখেছেন হয়তো, এখন একটা কসমেটিক্সের অ্যাডে আমাদের একজন নাম করা হতো, সে সাইডে একটা রোল প্লে করছে। এই যে বম্বে যাওয়ার তাগিদ, এবং বম্বেতে গেলে আমাদের অভিনেত্রীদেরই তারা, দেখুন এইটার মধ্যে না আমি যাব না, এটা হচ্ছে পার্সোনাল, এটা অ্যাজ আ ডিরেক্টর ইটস নট সামথিং দ্যাট আই উইল সে, বাট আমার যাবার জন্য যদি আমাকে সাইড রোলও হতে হয়, সাইড থেকেই কিন্তু ফ্রন্টে আসে। নো রোল ইজ স্মল, এটা আমরা সব সময় বলে থাকি। আপনি যেহেতু আপনি অন্য প্রফেশনের, আপনার এটা মনে হচ্ছে, বাট আই ডোন্ট থিঙ্ক দের ইজ এনিথিং রং যদি একজন অ্যাক্ট্রেস এখানে, মেবি শি ইজ পপুলার রিজনালি, সেটা অন্য জায়গারও হয়, সাউথের রিজনাল অ্যাক্ট্রেসকে আপনি চিনতেই পারছেন না। সুতরাং সেও যখন দাঁড়াচ্ছে তখন আপনি জানেন না যে, সুতরাং ন্যাশনালে যখন যাব তখন এরকম সাইড রোল লোকে করে, তাতে কোনো অসুবিধে নেই। ইন কোর্স অফ টাইম দ্য ওয়ান হু হ্যাজ দ্য ট্যালেন্ট স্ট্যান্ডস আপ অ্যান্ড মেক্স আ নেম ফর ওয়ানসেলফ। যেরকম প্রসেনজিৎ আজকে হিন্দিতে, ও প্রথমে হিন্দিতে আরম্ভ করেছিল, তারপরে উনি বাংলায় এসে হি বিকেম নাম্বার 1, তারপরে এখন কিন্তু একের পর এক সিরিজে ওকে নিচ্ছে ইন মেজর রোলস, হি ইজ ডুইং আ লট। তারপরে আপনি ধরুন আবির, ওকেও নিয়ে গেছে, পরমব্রত একের পর এক করছে, পাউলি দাম, যার আছে, ইটস আ টাফ প্লেস। এরকম সিরিয়াল থেকে বহু মেয়ে গেছে ওখানে, যাদের আপনি হয়তো চেনেনই না, তারা কিন্তু নিজেদের জায়গা করে নিয়েছে। তো সবাই মিলে যদি চলে যায়, তাহলে তো আপনি প্রথমেই যে জিনিসটা বললেন, এবং আমি এটা এগ্রি করছি না, ইউ মে হ্যাভ, একজন ভুল ইংরেজি বলেছে বলে ইউ ক্যানট জেনারেলাইজ। ঠিক আছে, এবার তাহলে আমি একটু চেঞ্জ করছি, যে নর্মাল যেই ওটিটি আর ফিল্ম মেকিং, সেইটাতে দেখুন ফিল্ম মেকিং তো অন্য রকমেরই হয়, বড় স্ক্রিনের জন্য যদি হয় সেটা ওটিটিতে, মানে যেগুলো বড় স্ক্রিনের বানানো, যেমন যে এখানে প্রচুর ভিজুয়াল এফেক্টস আছে, প্রচুর মানে সাউন্ড এফেক্টস আছে যেগুলোর, কিন্তু সেটা তো ওটিটিতেও তো সেটাই দেখি আমরা। বাহুবলী যখন ওটিটিতে দেখি তখন তো ওইটাই দেখি। হ্যাঁ, তো সেটা কি এটা আলাদা কিছু, সেটা এক্সপেরিয়েন্সটা আপনার মনে হয় না একটু অন্য হয়? না, এটা अगेन ভেরি অ্যামেচারিশ বিলিভ। আমি ছবি করব আমার ছবির তাগিদে, আমি বাহুবলী করলে সেটা কোথায় গিয়ে দেখাবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। বাহুবলীটা যেরকম সেরকম, তিনিয়ারি করলে তিনিয়ারি যে স্পিরিট সেটাই করব। আপিস বলে আমরা যে ছবিটা করেছি, আপিসের যা স্পিরিট সেটাই করব। আপিসে আমি 10টা ভিজুয়াল ইফেক্টস ঢোকাবো না, সেটা ওটিটির জন্যই হোক বা আমার টেলিভিশনের জন্য। টিল ডেট টেলিভিশনের জন্য আমি অরিজিনালস বলে একটা করতাম, তাতে আমি একটা ছবি করেছিলাম একলা চলো বলে। একলা চলো ওয়াজ আ ফিল্ম which was about a girl who wants to be a mother, single mother through IVF,
এরকম বহু মেয়ে আছে। 2015-তে যখন করেছিলাম, ইট ওয়াজ আ নিউ কনসেপ্ট। সেখানে it was made for television, but I did not think of it as television. It was, ওটার সেন্সরও হয়েছিল, ওটা আমরা ইম্পাতে রেজিস্টারও করেছিলাম, ওটা আপনার ইয়েও হয়েছে, সেন্সর বোর্ডেও গেছে, আর এমনি একটা স্ক্রিনিংও হয়েছিল। সেই স্ক্রিনিং হবার পর ওটা মানে বড় হলে ওটা অরিজিনালসরা নিয়ে দেখিয়েছিল। আজ অবধি it is the only film that has beaten তিনিয়ারি কথা across all channels. মানে এই যে একটা টিআরপি ওয়াইজ, তো এটা আমি বলছি না, টিআরপি ইজ নট দ্য। আমি আরেকটা ছবি করেছিলাম মায়ের বিয়ে বলে, সেই ছবিটাও কিন্তু আমাদের হলে দেখানো হবে কথা হলো, বাট এটা আরেকটা চ্যানেল স্পন্সর করেছিল। ওরা বলেছিল হলে দেখিয়ে 2 উইকের মধ্যে আমরা এটাকে টেলিভিশনে দেখাবো। তখনও ওটিটিটা ওরকম অত বড় করে আসেনি, বাট ইট ওয়াজ শোন অন ইউটিউব। 2016 থেকে 2020 ইট ওয়াজ অন ইউটিউব, অ্যান্ড ইট গার্নার্ড with Srilekha Mitro and Shayoni Ghosh, মায়ের বিয়ে garnered 50 million viewers with no publicity, ইউটিউবে সবার সঙ্গে। তারপরে ওরা 20-তে তুলে নিয়ে বোধহয় অন্য কোথাও দিয়েছিল, আবার ওটা এসেছে এই বছর 2 হলো, এখন দেখছি কত 10 মিলিয়ন মতো ভিউয়ার হয়েছে। সুতরাং ইট ডাজ নট ম্যাটার, ইটস দ্য সাবজেক্ট ইন আ ফিল্ম। The treatment has to be with the subject. Treatment has to match the subject. আমি বাহুবলী কোথায় দেখানো হবে, it's not important. বাহুবলী লোকে দেখবে, আমি তো বাহুবলী স্ক্রিনে দেখিনি। I found it very boring. যে স্ক্রিনে গিয়ে দেখার মতো নয়। আমি বাহুবলী 3 দিন, over 3 days আমি দেখেছি একটু একটু করে আমার কম্পিউটারে, বিকজ আমার ওটা it does not attract me. That doesn't mean it will not attract others. সুপারম্যান আমার ওরকম ভালো লাগে না, কি আমার যে ছবিটা ভালো লাগে সেটা আমি মামা মিয়া, আমি বলছি, যদি আপনি ইয়ে বলেন, আমি ইন্টেলেকচুয়াল ছবির মধ্যে যাচ্ছি না। হ্যাঁ, তারপরে আই ওয়াচ লাপাতা লেডিস, যেরকম আমার অসম্ভব ভালো লেগেছে। হ্যাঁ, ওটার যে ট্রিটমেন্ট, ওটার তো ট্রিটমেন্ট, ইট ডাজন্ট ম্যাটার ওয়্যার ইউ শো, ইটস দ্য সাবজেক্ট দ্যাটস ইম্পর্ট্যান্ট। তো আমরা এই সিনেমা নিয়ে আবার ফিরছি। তো যেটা, কারণ আপনাকে এত কিছু জিজ্ঞাসা করার আছে না, যে সময় একটু কম পড়ছে, তো তাও আমি ওই করি। কিন্তু সিনেমা ছেড়ে যাওয়ার আগে যখন এই ডিকশন নিয়ে কথা হচ্ছে, তখন আমার এক বন্ধু, আপনিও চেনেন হয়তো, বাপ্পাদিত্য মুখার্জি, যে প্রান্তকথা যিনি শুরু করেছিলেন, উনি একটা প্রশ্ন পাঠিয়েছেন আপনার জন্য। যেহেতু জিনিসটা ওই টপিকেই আছে, তাই ভাবলাম, আমি ভেবেছিলাম খুব গম্ভীর সোশ্যাল ওয়ার্ক নিয়ে জিজ্ঞাসা করবে, কিন্তু একটা অদ্ভুত প্রশ্ন পাঠিয়েছে যার উত্তর আপনিই দিতে পারবেন। সুদেশনাদি, তুমি এমনি তোমার কথা বলার, বিশেষত ইংলিশের ডিকশন সাংঘাতিক ভালো, রেগে গেলে সেটা আরো কেন ভালো হয়ে যায়, এটা আমি দীর্ঘদিন লক্ষ্য করেছি, কিন্তু জিজ্ঞাসা করা হয়নি, এই সুযোগে জিজ্ঞাসা করলাম। রেগে গেলে কেন হয়? রেগে গেলে আগে আমি চিৎকার করতাম, হ্যাঁ, চেঁচিয়ে উঠতাম। এখন যেটা হয়েছে সম্প্রতি, যেটা আমার, যে আমি অ্যাজ আই গ্রু, আমি দেখলাম যে চিৎকার করাটা অশোভন। তো স্ট্রিক্টলি কিছু বলতে গেলে কেটে কেটে বলা হয়, তাই জন্য মনে হয় ডিকশনটা। এবার ডিকশনের কথায় আসি। আমাদের সঙ্গে দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, উনি আপনারা জানেন নিশ্চয়ই সবাই, না, দ্বিজেন বন্দ্যোপাধ্যায় হচ্ছেন অভিনেতা, উনি অসম্ভব ভালো, এবং উনি শম্ভুমিত্র স্কুল অফ অ্যাক্টিং থেকে পাশ করা, এবং নাটক যারা করেন তারা বাংলা ভাষাটা ভীষণ স্পষ্টভাবে উচ্চারণ করেন। এই যে আমি স্পষ্ট কথাটা বললাম, টটা টকটক করে লাগলো, কিন্তু নর্মালি মানুষ যখন সিনেমার কথোপকথন, এটা নিয়ে ঋতুপর্ণ আমায় বলতো, তুই অত গোল গোল করে বলবি না, স্পষ্ট করে অত কথা বলতে হবে না,
একটু ভাসিয়ে দে, একটু অন্যরকম ভাবে বল, সাধারণ যেরকম স্বাভাবিক মানুষ বলে, তুই সবসময় স্কুল টিচারের মতন বলবি না। ঠিক দ্বিজেনদারও তাই ছিল। তো আমরা দ্বিজেনদাকে মাঝে মাঝে, উনি যখন আমাদের সঙ্গে, আমরা একটা বড় সিরিজ করেছিলাম লাবণ্যর সংসার বলে, সেখানে উনি আমার বর হতেন। তো দ্বিজেনদাকে, ওনার নাম ছিল পরমানন্দ থেকে পম, আমার বাবার নাম পরমানন্দ, এবং আমার বাবা ভীষণ সাহেব কিন্তু ছিলেন, কিন্তু তার নামটা পরমানন্দ, এটা কিরকম একটু অদ্ভুত ইয়ে লাগতো। তো সেই জন্য ওই নাম আমি দ্বিজেনদাকে দিয়েছিলাম এবং তাকে আমি পম বলে ডাকতাম। তো মাঝে মাঝেই দ্বিজেনদা যখন উত্তর দিচ্ছেন, উনি অনেক সময় ভীষণ স্পষ্ট করে বলতেন, তখন আমরা সবাই তাকিয়ে বলতাম, জানিস তো শম্ভুমিত্রর আত্মা এখানে চলে এসেছে। উনি তখনই বুঝে গেছেন, উনি এত ভালো অভিনেতা ছিলেন, মুহূর্তের মধ্যে ওনার বাচন ভঙ্গিটা ঠিক করে ফেলতেন। আমার মনে হয় ডিকশন বা বাচন ভঙ্গিটা, ইট শুড বি উইথ দ্য ক্যারেক্টার। আমি যখন ঋতুপর্ণর সঙ্গে একটা ছবি করেছিলাম অসুখ বলে, সেটা ছোট্ট রোল ছিল, কারোর মনে নেই, একজন নার্সের রোল। এটা ঋতু আমাদের অনেককে দিয়েই করাতো ছোট ছোট রোল, তার আমিও করাই আমার ইউনিটের ছেলে মেয়েদের, কারণ ওই একটা দিনের ইয়ে, আর জুনিয়র আর্টিস্ট দিয়ে হয়তো সবসময় হয়ে উঠলো না, তো অ্যাসিস্ট্যান্টরা করে। তো এই রোলটায় ছিল ওনার টেম্পারেচার কত, আমায় খালি বারো, টেম্পারেচার বলবি না, তুই নার্স, তুই কিন্তু মেম সাহেব নোস, তুই কিন্তু বিলেত থেকে আসিসনি, তুই এখানকার নার্স, টেম্পারেচার। হ্যাঁ, এটা বলতে হবে। আমার যে ছবি আজকে সবাই জিজ্ঞেস করছে আপিস কেন নাম, আরে যারা আমরা অফিসকে, আমরা তো আপিস বলি বাংলায়। এটাই যদি আমি বাংলা, যেরকম ধরুন আমাকে অনেক সময় লোকে বলছে একটু ইংরেজি ইংরেজি বাংলা বলেও, আমি দেখলাম কেন, যদি কেউ বলে আমি ট্র্যামে করে যে গন্তব্যে যাচ্ছিলাম সেখানে আসার আগে আই ওয়াজ অ্যাকস্টেড, এখন এইটা যেই আপনি বলবেন অমনি মনে হয় বাংলাটা ইংরেজি। ট্রাম কথাটা যদি ট্রাম বলা হয়, টেবিল, এই টেবিলের উপরে আছে, টেবিলের উপরে নয়, টেবিলের উপরে আছে, এই চেয়ারটা এনে দে তো, নট দ্য চেয়ার। যদি আপনি বলেন চেয়ার এনে দিন, এটা হবে না, ইংরেজিতে আপনি ওরম বলবেন। বাট বাংলায় তো আমরা করে দিয়েছি, অ্যাপেলটা আমার খেতে ভালো লাগছে না, না আপেলটা আমার খেতে ভালো লাগছে না। আমরা বাংলা ভাষাটা, বাংলা নিয়ে আমি খুব পড়াশোনা করি, এই ভাষাটা আমি মনে করি এই যে অনেক কিছু নিয়েছে নতুন, সেই জন্য আমাদের ভাষাটা জীবন্ত, আমাদের ভাষাটার ব্যাপ্তি অনেক। আমরা ইংরেজি থেকে অনেক কিছু, পর্তুগিজ অ্যাকচুয়ালি মানে সংস্কৃত থেকে যত না নিয়েছি, বিদেশি ভাষা থেকে আমাদের বেশি শব্দ চয়ন রয়েছে। আপনি যদি দেখেন, আমরা যখন গ্রামারে পড়তাম ব্যাকরণে, তখন এটা দেখেছি অনেক সব। আর যেরকম যখন আমি একটি পত্রিকায় কাজ করতাম, ধরুন আজকে এখনো আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে কি বাংলায় কি কথাটা কয় দীর্ঘই কখন হবে, কয় হ্রস্বই কখন হবে, এটা নিয়ে আমাদের রোজ ইয়ে চলে। কখন হবে, যখন কি এর উত্তর হবে হোয়াট, ওয়েন, হাউ, ওয়্যার, ওয়াই। তুমি কি কি খেয়েছো, তুমি কি করে এই কাজটা করলে, এখানে কয় দীর্ঘই হবে। আর যদি এই তুমি আজ ভাত খেয়ে এসেছো, তুমি কি আজ ভাত খেয়ে এসেছো, এখানে কয় হ্রস্বই হবে, কারণ এটার উত্তর হচ্ছে হ্যাঁ বা না। এইটা একটা ইজি ওয়ে। এবার হচ্ছে, এবার আশ্চর্য, কিমাশ্চর্যম, এখানে কিটা কয় কি আশ্চর্য, এটা কয় দীর্ঘই হবে না হ্রস্বই হবে, এইটা নিয়ে চলছে। দীর্ঘই কেন হবে না, হ্রস্বই কেন হবে, কিমাশ্চর্যম তে কয় হ্রস্বই আছে, তাই জন্য কি আশ্চর্য, কয় হ্রস্বই আশ্চর্য। এইটা নিয়ে মানে আমার খুব ভালো লাগে যে বাংলা ভাষা নিয়ে এখনো আমরা যারা সবাই এখানে মানে নানান ভাষার কথা বলছি, সিনেমার ভাষারও কথা বলছি,
হ্যাঁ, সেখানে এটা ইজ ইম্পর্টেন্ট। আর আমার যেটা খুব ভালো লেগেছে, এবার ওই ছবিটা এসেছিল, আমি হলে গিয়ে দেখলাম, ও যে মালায়ালি ছবি, যেখানে কাজ করেছে আপনার অল দ্যাট সিমস লাইট, এর আমি নামটা ভুলে যাচ্ছি, তবে আরেকটা ছবি এবার দেখলাম শেমলেস। শেমলেস ছবিটাতে আনুষ্কা বলে একটি মেয়ে কলকাতার, সে কানে আনসার্টেন রিগার্ড, আমি তো আনসার্টেন রিগার্ড বলছি, ও বলে আনসার্টেন রিগার্ড, মানে ওখানে তার মানে আনসার্টেন রিগার্ড বলে। আনসার্টেন রিগার্ড সেকশনে she is the first Indian actress to win an award as the best actress. তো shameless ছবিটা is about two women. It's a film, 5টা দেশের প্রডিউসার, ফ্রেঞ্চ, ইন্ডিয়ান, সুইজারল্যান্ড, তাইওয়ান আর বালগেরিয়া। ডিরেক্টর যে, সে বালগেরিয়ান, সে একটু ইংরেজি জানে, হিন্দিও জানে না। ছবিটা ইজ ইন হিন্দি, set in India and Nepal, and the actresses, Anushka is Bengali আর ওমারা বলে একটি মেয়ে, সে থানের মেয়ে, মানে মহারাষ্ট্রের মেয়ে। তো আমি বলছি যে ল্যাঙ্গুয়েজটা ইট ডাজ নট ম্যাটার, যে কীরকম ওরা যেটা অ্যাক্টিং করে দেখাচ্ছে, সিনেমাটা যেরম হয়েছে, ইটস রিয়েলি মার্ভেলাস, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর অয়েস্টার। এবার আসি আপনার অন্য সত্তায়। এটা নিয়েও কিন্তু আমি যখন আপনাকে হিপোক্রেসির কথা বললাম না, তখন আমার আরও কিছু প্রশ্ন ছিল। যেমন ইন্ডাস্ট্রির লোকেরা যখন কথা বলে, তখন বারবার করে বলে আমার আর্টিস্টিক সত্তা থেকে, আমি এই কথাগুলো আমি শুনেছি, কানে খুব লাগে, যে আমি ইন্ডাস্ট্রির লোক না, বাঙালি মাত্রই একটু আর্ট ঘেঁষা না, কিন্তু আমি যখন কথা বলছি, আমি কখনোই কনসিয়াসলি ভাবছি না আমার কোন সত্তাটা কথা বলছে, আমি কথা বলি। হ্যাঁ, আমার কোনো সত্তাই কথা বলে না, আমি আপনি প্রশ্ন করলে তার উত্তর সেটাই। তো তারা যখন বলে না, আমি যখন আর্টিস্টিক সত্তা থেকে ভেবে দেখলাম, তখন এই তারা আমাকে কেউ এটা বলে না, তখন আমার খুব হিপোক্রেসি। আপনাকে হয়তো বলে, কিন্তু আমাকে কেউ পডকাস্টেই আমি বলছি আমাকে বলে না কেউ যে আর্টিস্টিক সত্তা থেকে বলছি। আমি যার জন্য ওই কানে গোড়ায় পরজ আমাদের যে ডিওপি, ওর সাথে এই নিয়ে কথা হচ্ছিল যে এইটা খুব ভালো চলছে অন্য ওইতে। তো আমি আসি অন্য সত্তায়, মানে কাজের ওইতে, যে পেরেন্টাল এলিয়েনেশন, এটা নিয়ে আমি একটু আধটু কাজ করি, একটু চেষ্টা করি লোকজনকে সাহায্য করতে। যে আজকাল যখন এই ম্যারিটাল ডিসকর্ড এত বেশি চলছে, মানে তখন দেখা গেছে, এবং আমি এখানে কোনো জেন্ডার রাখবো না, যার বেশি পাওয়ার, যে পারে একজন বাচ্চাটাকে অন্যজনের থেকে সরিয়ে নিতে, সে মা বাবার থেকে হোক, বাবা, এই রিসেন্টলি একটা চলছে যেখানে আত্মহত্যা করেছে, যেটা নিয়ে এত কথা চলছে, তো বাবা মায়ের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বাচ্চাটাকে, এবং সব সময় যে সেপারেশন হতে হয় তাও নয়, একটা ছোটবেলা থেকেই তুই বাবাকে বেশি ভালোবাসিস না মাকে বেশি ভালোবাসিস, এরকম বাচ্চাদের আমরা খেলার ছলেও জিজ্ঞাসা করি, বাচ্চাটা কনফিউজ যে দুজনের মধ্যে কেন আলাদা ভাবতে হবে। তো সেইখানে আপনার কি মনে হয় যে একটা সন্তানের দুজন পিতা মাতা দুজনেরই থাকার, আনলেস আনফরচুনেট কিছু দুর্ঘটনা ঘটে থাকে সেটা অন্য ব্যাপার, কতখানি জরুরি? দেখুন, আমি মনে করি গার্হস্থ্য হিংসা সেটা সব ক্লাস, সব শিক্ষিত, সব শিক্ষার লেভেলের মানুষের মধ্যে আছে। আপনি কি মনে করছেন যে গ্রামে কি হচ্ছে, যখন গার্হস্থ্য হিংসা হচ্ছে, বাচ্চাদের উপরে যখন অত্যাচার হচ্ছে, কেউই বেরিয়ে আসতে পারছে না বাচ্চা নিয়ে? তার কারণ হচ্ছে ইকোনমিক ইয়ে। শহরে আপনি যেটা বলছেন যে এলিয়েনেশন, আমি মনে করি ঝগড়া করে এবং দুজনের মধ্যে ফাটাফাটি, রোজ তর্কাতর্কির মাঝখানে একটা বাচ্চা মানুষ হওয়ার থেকে ইট ইজ বেটার যে কোনো একজনের সঙ্গে বাচ্চা থাকুক। দ্যাট ডাজ নট মিন যে সে তার অন্য প্যারেন্টের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না। এবার একটু এটা কিচ্ছু করার নেই, এটা ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়ালস। আমি একটা কেস দেখেছি যেখানে ছেলেটি বাবার সঙ্গে আছে, বাবা কিন্তু আরেকজনকে বিয়ে করেছেন এবং তার আরেকটি সন্তান হয়েছে, কিন্তু দ্য ফাদার হ্যাজ
been an ideal model father. In that case, the mother wanted তাঁর অন্য জায়গায় বিদেশে চাকরি, তিনি ফিরে এসে যখন ছেলেকে চাইছেন, ছেলে যেতে চাইছে না। তো একটা 12-13 বছরের ছেলে, আমরা তার সঙ্গে কাউন্সেলিংও করি, ও বলে যে না আমি যাব না, কারণ আমি যখন মার কাছে যাই মা আর দিদিমা মিলে আমাকে বাবার বিরুদ্ধে বলেন, সেটা আমি চাই না। সো কিছুটা কিন্তু বাচ্চাদের উপরেও নির্ভর করে। It varies from, I cannot make a generalized statement, কারণ I am working with child rights. The child has a right, এবং সেই ক্ষেত্রে আমাদের দেখতে হয় যে ও কোথায় প্রোটেক্টেড থাকবে। বাবারা এরকমও হয়েছে, মাও আছে, এটা এই ক্ষেত্রে বাবার যেরম আছে উল্টোটাও আছে, মায়ের সঙ্গে আছে। এবার বাবা এসে আমাকে বলছে যে ও দেখা করতে দিচ্ছে না, আসলে ও তো নানান রকম নোংরা কাজ করে, সেই জন্য ওকে। এটা তো ইন্ডিভিজুয়াল, এটা শুধু আজ কেন, এটা সারা জীবন ধরে হয়ে এসেছে। এটা আমাদের আমি জেনারেলাইজ ভাবে বলতে পারবো না, ইট ইজ নট পসিবল। দ্য হোল থিং হ্যাজ টু বি কেস বাই কেস। না, আমার প্রশ্নটা অন্য। আমার প্রশ্ন দুজনেরই দরকার, দুজনেরই দরকার। কিন্তু আমি মনে করি যদি ঝগড়া হয়, যদি আপনি ভেবে দেখুন না, গ্রামে বহু ক্ষেত্রে আছে বাড়ি এসে মাকে পেটায়, হ্যাঁ, এটা কি দেখতে ভালো? এই অ্যাটমসফিয়ারে কি আমরা তখন আমাদের ডিসিশন নিতে হয়। বহু মেয়ে আজকে পালিয়ে যাচ্ছে, তারা মনে করছে তারা যদি একটি ছেলের সঙ্গে পালিয়ে যায় এটা আমাদের বার্নিং প্রবলেম, কারণ বাড়িতে এত হিংস্রতা। বহু বাবা আছে গ্রামে, পক্সো কেসেস আমাদের এত বেশি, বিকজ দ্য ফাদার ইজ সেক্সুয়ালি অ্যাসল্টিং দ্য ডটার। তখন কি বলবেন? তখন বলবেন না থাকুক, সেটা না। তো জেনারেলি বাবা মা, এটা আইডিয়াল সিচুয়েশন, এটা শিক্ষা এসবের মাধ্যমেই হয়। কিন্তু শিক্ষিত মানুষের মধ্যেও যখন ঝগড়া হয়, যেহেতু আজকে আমরা ডিভোর্স চাইতে পারছি, মেয়েরা পারছি, তাই জন্য এখন লোকে এই প্রশ্নগুলো করতো। আগে তো মেয়েরা দে ওয়ার ফোর্সড টু স্টে ব্যাক, আর তখন আপনি বলছেন বাবা মা দুজনেই। আপনি বহু মনীষীর জীবন পড়ে দেখুন, বাবার ইনফ্লুয়েন্স কতটুকু। বাবা মা একসঙ্গে ছিল, কিন্তু বাবা কতটা সময় তার সঙ্গে স্পেন্ড করেছে, সেটা তো এটা তো প্যারেন্টিং এর দরকার। সেটা শুনুন, আমাদের দেশে কেন সারা পৃথিবীতে প্যারেন্টস হবার জন্য কোনো শিক্ষার দরকার নেই, লোকে প্যারেন্টস হয়ে যাচ্ছে। আমার পরের প্রশ্নটা সেটা শিক্ষা দরকার, যে বায়োলজিক্যাল প্যারেন্টদের আমাদের দেশে এত বেশি গুরুত্ব কেন দেওয়া হয়? কারণ ফ্র্যাঙ্কলি তারা দেখতে গেলে খুব কমই এমন প্ল্যান্ড ভাবে বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, এবার তারা যখনই তাদের বাচ্চা হয়ে গেল, আমাদের সমাজ তাদেরকে ভগবানের জায়গায় বসিয়ে দিল। তারা তৈরি কিনা সেটা না, সেই জন্যই তো আপনাকে তো এটাই বলার চেষ্টা করছি, আমাদের দেশের আইন এটা বোঝাতে হবে। আমরা বলছি 18 বছরের আগে কোনো মেয়ে আর 21 বছরের আগে কোনো ছেলের বিয়েটা বৈধ নয়। যদি একটি 18 বা 19 বছরের মেয়ে যদি একটি 20 বছরের ছেলেকেও বিয়ে করে, সেটাও অবৈধ। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন, না আমরা আরেকটা জিনিস বলছি যে আজও আমাদের বোঝাতে হচ্ছে মানুষজনকে, সে শিক্ষিত মহল হোক, অশিক্ষিত হোক, ফার্স্ট জেনারেশন লার্নিং হোক, সব জায়গায় আপনি দেখবেন যে ওই আন্নাকালির পর যখন ছেলেটা আসে তখন তারা ক্ষান্ত হন। ছেলে না হলে, আমার যদি 4টে ছেলে থাকে বলা হয় রত্নগর্ভা, কিন্তু 4টে মেয়ে থাকলে সেটা বলা হয় না। সেইখানে আমাদের এখন যেটা করতে হবে যে মেয়েদের বলতে হবে যে তোমার মেয়ে হলে কোনো there is nothing wrong, তোমার মেয়ে হলে তাকে কি, আমাকে যখন গ্রামে আমরা বলি এই 15-16 বছরের মেয়েদের কেন বিয়ে দিচ্ছেন, বলে এনিওয়ে পরের বাড়ি তো যেতেই হবে, আমরা খুব গরিব, এই ছেলে ভালো পেয়েছি। আর বোঝা তো নামাতে হবে। এই যে মেয়েদের বোঝা ভাবা, এইটাই হচ্ছে মূলে, আপনাকে সেখান থেকে শুরু করতে হবে। আর যেটা আপনি বললেন, হ্যাঁ, প্যারেন্টিং তখনই হবে যদি তারা শিক্ষিত হয় অ্যাবাউট হাউ টু লুক আফটার চিলড্রেন। আই এম টাচউড, আই এম ভেরি ফর্চুনেট। এটা হচ্ছে টাচউডটা হচ্ছে মাই অনলি কুসংস্কার। আমি নয়তো
Actually, I don't believe in any regimented religion. I don't believe, আমি মনে করি যে আমি যদি মানুষের সেবা করি, বিবেকানন্দর ওই কথাটাই আমি বিলিভ করি, জীবের সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বর আছে কি নেই আমি জানি না, কিন্তু আমি মানুষের মধ্যে ঈশ্বর আর পাওয়ার দেখি। তো আমার যেটা মনে হয় যে সেই পাওয়ারটাকে উদ্বুদ্ধ করতে হবে, সেটার জন্য আমাদের সবাইকে ভাবতে হবে, আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আমার মা আমার মধ্যে করেছেন, আমার ছেলে আর ছেলের বউ। আজকে আমার ছেলের যখন সন্তান হয় 15ই নভেম্বর 2020 করোনার মধ্যে, ওর বউয়ের তখন করোনা পজিটিভ বলছে। ওর সন্তান হবার পর 2 দিনের মাথায় ওদের নার্সিংহোম থেকে ডিসপাইট আ সিজারিয়ান ও বাড়ি চলে যায় উইথ দ্য চাইল্ড। আমরা কেউ ওদের বাড়িতে যেতে পারি না। আমার ছেলে এবং আমার ছেলের বয়স ধরুন তখন 29, আর আমার ছেলের বউয়েরও ওই রকম। তারা আগে কোনো দিন বাবা মা হননি, এই সময় হলো। ওরা দুজনে মিলে শহুরে হওয়া সত্ত্বেও ফর দ্য ফার্স্ট 6 months উইদাউট এনি হেল্প, নট ইভেন আমার ছেলের বউয়ের মা বাবা, দে ব্রট আপ দ্য চাইল্ড। 3 দিনের বাচ্চাকে ওরা দুজনে মিলে ইউটিউব দেখে আর বই পড়ে চান করিয়েছে শীতকালে। তো আমি এটাই বলছি, দিস ইজ সামথিং দ্যাট ইজ কামিং আপ। আজকের দিনে কিন্তু বাবারা অনেক বেশি, আমার বাবারই তো সময় ছিল না, আমার বাবা জানতোই না আমি কোন ক্লাসে পড়ি। হ্যাঁ, সময় ছিল না, দিন বদলাচ্ছে। এবং শিক্ষার জন্য, এই জন্যই আমার মনে হয় শিক্ষাটা শুধু যোগ বিয়োগ গুণ ভাগ না, শিক্ষাটা হচ্ছে মানসিকতার শিক্ষা, উন্নয়নের শিক্ষা, ওপেননেস। এইরকম ছবি আমাদের করা দরকার। আমাদের ছবি আপিস, ইটস আ ভেরি সিম্পল ফিল্ম, ইটস অ্যাবাউট ওম্যান ইম্যান্সিপেশন, বাট কোথাও কোনো চোখে আঙুল দিয়ে দেখানো নেই, যেটা ভীষণ স্বাভাবিক নর্মাল। আজকে ওয়ার্কিং উইমেন, আজকে আমিও যেরকম ওয়ার্কিং ওম্যান, আমার বাড়িতে যে আমার রান্না করে, শি ইজ অলসো আ ওয়ার্কিং ওম্যান, শি ইজ অলসো আ হাউসওয়াইফ, আ মাদার হু ইজ ব্রিঙ্গিং আপ হার চাইল্ড। আমিও, আমাদের দুজনের কিন্তু আলটিমেটলি একই সমস্যা, একই ধরনের সমস্যা। আমরা দুজনেই রোজগার করছি, আমাদের দুজনেরই নিজের সন্তানকে দেবার সময় কমে যাচ্ছে, কিন্তু আমরা করছি। ওর ছেলেও খুব ভালো মানুষ হয়েছে, শি ওয়াজ এ সিঙ্গল মাদার, হার হাজব্যান্ড হ্যাড অ্যাবান্ডনড হার, বাট ওর মার সাহায্যে ওর ছেলেকে, এবং তারপরে ওর ছেলে কিছুদিনের জন্য আমরা ওকে বোর্ডিংয়েও দিয়েছিলাম, যাতে ও একটা রেজিমেন্টেড শিক্ষা, কারণ এই 12 থেকে 16 ছেলেদের ভেরি ডিফিকাল্ট টাইম। আমি যত দেখছি, স্পেশালি যারা ফার্স্ট জেনারেশন লার্নার্স, এই সময়টাতে না প্যারেন্টাল গাইডেন্সটা, কিন্তু প্যারেন্টাল গাইডেন্স কে দেবে? বাবা মা তো, এটা তো ফার্স্ট জেনারেশন লার্নার। ইন দ্যাট কেস উই হু আর ফর্চুনেট, I think I'm extremely fortunate. I've been born in India in a family যেখানে শিক্ষা, আমার বাড়িতে আমার ঠাকুমার মা শিক্ষিত, আমার ঠাকুমা শিক্ষিত, আমার মা শিক্ষিত, আমি 4th generation শিক্ষিত, মানে মহিলা। তো সেটাই বলছি, যদি 150 বছর ধরে নারী শিক্ষার ফলন যদি আমি হই বা আমার সন্তান হয়, এদের আপনি কি করে ভাবতে পারেন যে এক ফার্স্ট জেনারেশনে এসে তারা এটা পাবে? আবার আপনাদের ইন্ডাস্ট্রির কিন্তু নাম দিচ্ছি না, কারণ বাচ্চা ইনভলভড আছে। প্রথম সন্তান ছেলে, খবরের কাগজে লেখা হচ্ছে যে ওই ছেলের নাম করে, যে সে চায় বোন আসুক, সে বোনের ছবি আঁকছে। এবং খবরের কাগজ লিখছে দ্বিতীয়টা কি নায়িকার আগমন। এই যে একটা সন্তান, আমাদের শিক্ষিত সমাজের কথা বলছি, এখনো সে আসেইনি। বাই চান্স আমি ধরলাম এখানে একটা ছেলে জন্মালো। ডিজিটাল ওয়ার্ল্ডে আজকাল কিছু মুছে যায় না, তার মানে সে যখন বোঝার অবস্থা হবে তখন এই জিনিসটা থাকবে। কেউ তাকে দেখালো
যে এই দেখো তোমাকে চাইনি। এই যে শিক্ষিত সমাজ কতখানি রেসপন্সিবল আজকের দিনে। ইররেসপন্সিবল, হ্যাঁ বলছি তো, রেসপন্সিবল কতখানি- নয়, ইররেসপন্সিবল। হ্যাঁ শুনুন, এটা হচ্ছে বিকজ নাও আমাদের পুরো লাইফ ইজ গভর্নড বাই মিডিয়া, সোশ্যাল মিডিয়া হওয়ার পরে। আমি একটা ছোট্ট গল্প বলছি এই হিসেবে। একজন একটা চিঠি লিখেছে, তিনি বলছেন যে আমি সোশ্যাল মিডিয়াতে না করে আমি ডিসাইড করলাম আমি রাস্তা দিয়ে যখন হাঁটছি আমিও লোককে সোশ্যাল মিডিয়ায় যা যা প্রশ্ন করি আমি লোকের সঙ্গে আলাপ করব। তো বললো যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি একদিন একজনকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, তুমি কোথায় থাকো, তুমি কত দূর পড়াশোনা করেছো, তুমি আজকে কি খেয়ে এসেছো, তুমি আজকে মানে কি বই পড়লে, এরকম আমি অনেক প্রশ্ন করতে লাগলাম যাদের সঙ্গে আমার রোজ হাঁটতে যেতে দেখা হয়। কিছুদিন পর আমার কাছে পুলিশ এলো। পুলিশ এসে বলল যে আপনাকে একটু যেতে হবে থানায়, আপনি এইভাবে লোককে প্রশ্ন করছেন, আপনার মনে হচ্ছে আপনার অন্য কোনো মতলব আছে, আর ডাক্তার দেখাবো যে আপনি প্রকৃতিস্থ কিনা। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় সব করি, লিখি কিনা আজকে আমি ব্রেকফাস্টে কি খেলাম, এই ট্রাইব রেস্টুরেন্টে এলাম, এই কফিটা দেখি, এই দেখুন টুরি ফিল্মস। এটা তো এখন আমি একটা পডকাস্ট করছি আপনাদের জন্য, তাই ইট ইজ সামথিং দ্যাট ইউ আর মেনশনিং। ইনি আমাদের স্পন্সর, তাই ওর নামটা, কিন্তু এটার কোনো দরকার নেই। সবাই এটা সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা আরম্ভ হয়, অ্যান্ড ইটস আ রেস ফর কি আগে খবর দেবে। আর আপনি যেটা বলছেন এই ট্রেডিশন, এই দুঃখ, আমি জানি একজনকে যে আমার খুব কাছের মানুষ, তারা 3 বোন পর হয়। 3rd বোনের নাম দেওয়া হয় আন্নাকালী, সেটা এখন হয়ে গেছে অ্যানি। হ্যাঁ, কারণ সে লোরেটো হাউসে পড়েছে। হ্যাঁ, কিন্তু তারপরে তার বাবার ছেলে হয় এবং তিনি তারপরে আর সন্তান হয়নি। এখন আমি যখন গ্রামেও যাই, যখন আমি দেখি রুরাল বেল্টে ওই 3টে মেয়ের পরে ছেলে হলে 7 খুন মাপ। আমার বাড়িতে যে কেয়ারটেকার সেও এই মানসিকতা। আমি একটু আগেই আপনার একদম প্রথমে বলেছি যে মেয়ে বোঝা নয়, এটা আপনাদের বুঝতে হবে। আমি সবসময় বলি আমি কি বোঝা, আমার মার এবং বাবার শেষ দিন অবধি আমি কিন্তু তাদের পাশে ছিলাম। তাদের ছেলে তাদের পাশে আসতে পারেনি, আমি তাতে ওকে দোষ দিচ্ছি না, তার কাজ ছিল। সুতরাং এটা ভাবলে হবে না যে ছেলে পাশে থাকবে। এবং বহু ক্ষেত্রে এটাও আমি দেখেছি, ছেলে এসেছে, কি হয়েছে, বাবা মা মারা যাওয়ার পর ছেলে তার নিজের কাজেই, এবং বাবা মাই কিন্তু চেয়েছে, প্রত্যেক বাবা মা চায় আমার ছেলে বড় চাকরি করুক, ইউএসএ যাক, ইউকে যাক, এবং কি প্রাউডলি বলে আমাদের তো একটাও ছেলে মেয়ে কলকাতায় নেই, সব বিদেশে। এটা তো আমাদের প্রাইড। তারপরে কেন আপনারা দুঃখ করেন যে আমার ছেলে আমার পাশে নেই যখন আমি মারা যাচ্ছি? আপনার ভাই আছে? হ্যাঁ, ভাই আছে। শুনেছিলাম 4 বোন। না না না, আমরা 2 বোন 1 ভাই। ও, তাহলে একদম ভুল ইনফরমেশন। 2 বোন 1 ভাই। আমার দিদি 2 বছর হলো she passed away. No, that's it. ওনার 2 ছেলে, ওরা they are very close to 2 me. বছর মানে কোভিডের জন্য? না, কোভিডে না, ওর অন্য 2022-এ ওর অসুস্থতা, মানে নানান কমপ্লিকেশনস, বাট দ্যাটস বিসাইডস দ্য পয়েন্ট। বাট ওর 2 ছেলে, মানে আজকে আমার ভীষণ প্রাইডের কথা, এটা আপনি রাখবেন কিনা জানি না, আমার ছেলে আর ছেলের বউ আমাকে বলেছে এই বছরের শেষে ওরা একটা গেট টুগেদার করবে অফ অল কাজিনস, অল ফ্রেন্ডস, মানে ফ্রেন্ডস বলছি, অল আত্মীয় স্বজন যারা বেঁচে আছে। ও বলেছে যে আমাদের প্রবলেমটা কি জানো তো, শ্রাদ্ধ হলে আমরা সবাই যাই, কিন্তু বেঁচে থাকতে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখি না। তো আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট ডে, যেখানে ইট উইল বি মাই বার্থডে প্রেজেন্ট টু, মানে ওরা আমাকে এই বার্থডে প্রেজেন্ট দিচ্ছে যেখানে আমাদের সমস্ত আত্মীয় স্বজন একত্রিত হবে। আচ্ছা, এবার মুভ করছি চাইল্ড রাইটসের আরেকটা জায়গায়। একটা কথা না আমি শুনে আমি নিজে কনফিউজড হয়ে গেছি। এর জন্য অ্যাজ সামওয়ান হু ইজ ইন চার্জ অফ চাইল্ড রাইটস আমার এই ক্ল্যারিফিকেশনটা খুব দরকার। একটা আজকাল খুব পডকাস্ট শুনি, কী ধরনের প্রশ্ন করছে, কারণ এগুলো নিতে হয়। তো সুরেন্দ্র শর্মা বলে একজন হাস্যকবি আছে,
অনেক বয়স, যিনি কোনোদিন হাসেন না, মানে একদম গম্ভীর মুখে হাসির কথা বলেন। ওনার একটা কথায় বলতে বলতে উনি ওনার বাড়িতে আয়ুর্বেদিক ব্যবসা, তো বলছে আমি 8 বছর বয়স থেকে আমাকে দিয়ে কাজ করাতো, বোতল ধোয়াতো এইসব। তখন বললো এটা কি চাইল্ড লেবার হয়ে গেল? তো যে নিচ্ছে সে বললো কেন, একজন যদি ওস্তাদ গান করে, আমি আপনার প্রশ্নটা বুঝে গেছি। হ্যাঁ, সে যখন গান শেখায় তখন যদি সেটা চাইল্ড লেবার না হয়, আমার বাবা যদি আমাকে কোনো স্কিল শেখায় সেটা চাইল্ড লেবার কিভাবে হয়? এখানে আমি উত্তর দিই, আমাদের চাইল্ড লেবার ল যেটা, সেটাতে 6 থেকে 14 বছর বয়স অবধি বাচ্চারা কোনো কাজ করবে না টাকার বিনিময়। কিন্তু যদি বাড়িতে, মানে এটা যদি নন হ্যাজার্ডাস কোনো বাড়িতে ব্যবসা থাকে বা পরম্পরাগতভাবে, যেরকম ছৌ মাস্ক যারা বানাচ্ছে, ও দেখবেন বাচ্চারা বিডের কাজটা করে, কিন্তু বিড়ি বাঁধা নয়, বিড়ি বাঁধা ইজ হ্যাজার্ডাস। না না, এটা মনে রাখতে হবে, কারণ আমাকে তো সবাইকে বোঝাতে হবে। 6 থেকে 14 ইট ইজ নট, এই ফ্যামিলি এন্টারপ্রাইজে তারা কাজ করতে পারে। কেউ ধরুন যে মূর্তি তৈরি করে, সে তার সন্তানকে মূর্তি তৈরি শেখাবে না ছোটবেলা থেকে, একদম ইট ইজ অ্যালাউড, ইট ইজ নট চাইল্ড লেবার। বাট এমনকি যারা সিনেমা করতে আসে বা সিনেমা বা এন্টারটেইনমেন্ট জগতে, সেখানেও বাচ্চারা আসতে পারে, বাট দেয়ার বিধি নিষেধ আছে। যেরকম স্কুল বন্ধ করে যেন এটা না করে। ওদের রাইট টু এডুকেশন হচ্ছে 6 থেকে 14 প্রত্যেকটি বাচ্চাকে স্কুলে যেতে হবে, বিনা পয়সায় তাদের এডুকেশন হবে। এটা হচ্ছে আমাদের দেশের আইন, রাইট টু এডুকেশন। তো স্কুল করে সে যদি তার দাদু বা বাবার সঙ্গে মূর্তি বানায় বা বোতল তৈরি করে, বা যেখানে দাদু বা বাবা বসে কাজ করছে তার পাশে বসে বোতলটা এনে দিল, এটা এনে দিল, সেটা ইজ নট চাইল্ড লেবার, দ্যাটস ফ্যামিলি এন্টারপ্রাইজ। এবার একটু আসি, 14 পরে একটি ছেলে বা মেয়ে কাজ করতে পারে, বাট নন হ্যাজার্ডাস। মানে একটা 14 বছর বয়সের পর আপনি ওকে পাঠিয়ে দিলেন একটা ফ্যাক্টরিতে, নো। আমি বলছি, আমি যদি ফার্মার হই, আমি তো গ্রামে যাই, আলু যখন ওঠে তখন বাচ্চারা সকালবেলা তো বাবার সঙ্গে আলু তুলতে যায়, সেটা তো ফ্যামিলি এন্টারপ্রাইজ। হ্যাঁ, সেখানে ডেফিনেটলি আমি চাষবাস করলে বাচ্চারা তো কাজ করবেই, আমরা তো এটাতে কোনো, কিন্তু সে স্কুলে যাবে, তাকে স্কুলে যেতে হবে। একটু একটা ক্ল্যারিফিকেশন যাতে আমাদের দর্শকরাও ভালোভাবে বোঝে। আজকাল আরবান লাইফস্টাইলে হোম স্কুলিং বলে একটা ব্যাপার শুরু হয়েছে, যেখানে স্কুলে যায় না, তারা পরে গিয়ে স্কুলের সাথে অ্যাটাচড হয় জাস্ট বোর্ডে পরীক্ষা দেওয়ার জন্য। আমারই 3-4 জন বন্ধু আছে যারা স্কুলে পাঠাচ্ছে না, তারা হোম স্কুলিং নিয়ে বিশ্বাসী, কারণ স্কুল নাকি র্যাট রেস, আজকাল তো অনেক শব্দ হয়েছে, এটা আমার জানা নেই। হ্যাঁ, আমি আপনার সাথে আপনি যোগাযোগ করে বলুন, কারণ স্কুলে এইটা কিন্তু ভেরি সেলফিশ একটা অ্যাটিটিউড। কারণ আমাদের শিক্ষার একটা অঙ্গ হচ্ছে কমিউনিকেশন। আমি স্কুলে আমার যে বন্ধুরা ছিল, আজও কিন্তু তারা আমার বেসিক বন্ধু। আজকে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে যে আমার বহু বন্ধু যারা স্কুলে আমার সঙ্গে পড়তো, দেশ বিদেশে গেছে, তাদের এই যে হোম স্কুলিং বিশেষ দরকার না হলে, এটা আমরা সব জায়গায়, ইভেন যাদের ডিসেবিলিটি আছে সেখানেও আমরা বলছি ওদের মেইন স্ট্রিমিং করো, ওদের মেইন স্ট্রিম স্কুলসে পড়াও। আমি আজকে জাস্ট ভিজিট করে এলাম, কুচবিহারে একটা গভর্নমেন্ট ব্লাইন্ড বয়েজ একাডেমি আছে, যেখানে বাচ্চারা পড়ছে, ক্লাস 9-10 থেকে ওরা জেনারেল স্কুলে চলে যায়। ব্রেলটা শেখার জন্য ওরা ক্লাস 9 অবধি ওই একাডেমিতেই আছে, ওখানেই পড়াশোনা করানো হয়, ওখানে স্কুলে। 9-10-এ ওরা যায় মেইন স্ট্রিম স্কুলে। ওখানে যে ছেলেটি 10-এ এবার হচ্ছে, ও বললো টেস্টে আমি সেকেন্ড এসেছি, উইথ অ্যাবসলিউটলি অল চিলড্রেন। হ্যাঁ, সুতরাং অ্যান্ড হি ইজ ভেরি প্রাউড যে আমি সেকেন্ড এসেছি। ইট গিভস হিম কনফিডেন্স। A boy who cannot see, শুধু নয়, মানে এনি বয়, এই কনফিডেন্সটা, র্যাট রেস তো ডেফিনেটলি, বাট
এই র্যাট রেস তো জীবনটাই র্যাট রেস, পরবর্তী সময় কি সে র্যাট রেসের সম্মুখীন হবে না? আমি তো সারা জীবন, এইটা কিন্তু ইজ নট দ্য রাইট থিং। সময় সম্মুখীন হলে তারা ডিপ্রেসড হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। হ্যাঁ, আমাকে যখন লোকে বলে, এই আবার একটা ছোট্ট ঘটনা বলছি, এবার আমরা একটা কম্পিটিশন করেছিলাম ডিবেট, তো আমরা বলেছিলাম যে পার স্কুল 6 জন একটা ডিবেট টিম আসবে এবং পার স্কুল আমরা 10 জন করে ইনভাইট করছি, 2 জন স্পিক করবে, সেটা হয়তো স্পেসিফিক্যালি ওরা বুঝতে পারেনি। তার ফলে কি হয়েছে, 6 জনই ডিবেট প্রিপেয়ার করে এসেছে। এবার যখন আসে আমি বলি 2 জন খালি বলবে, তখন ওদের ভীষণ দুঃখ হতে থাকে, আমাদের ঠিক করে বলা, তাহলে আমি যে শিখলাম পড়লাম এটা কি ওয়েস্টেড হবে? আমি বললাম কোনো কিছু জীবনে ওয়েস্টেড হয় না। 2 জন এসে স্টেজে বলল, আর তোমরা যারা 4 জন এই কম্পিটিশন হয়ে যাবার পর তোমরা যেটা প্রিপেয়ার করে এসেছো তোমরা সেটা বলবে। মেবি ইটস নট কম্পিটিশন বাট ইটস লার্নিং, maybe you will give us new points, and that is what happened. So you have to know how to take disappointment, you have to realize how to, সেটার জন্য you have to mix with people. হোম স্কুল না, মেবি ওই আমাদের সবচেয়ে বড় প্রবলেম এখন হচ্ছে যে ওই 2 বছর কোভিডে সবাই বাড়িতে অনলাইন করে এখন ফিরে এসে it is creating problems. অনলাইনে lot of children have got addicted. আর সোসাইটি থেকে একে অন্যের সঙ্গে মিট করছে না। মানে আমি এটা বলছি তো, সেদিনই দেখছিলাম আমরা 4 জন বসে আছি ওয়েটিং, কেউ কারোর সঙ্গে কথা বলছি না, সবাই ফোনটা নিয়ে, এটাও কিন্তু সোশ্যাল নিয়ে করছি, কোথায় কি খবর করছি সব দেখছি, সেই সমস্ত জিনিসটা আমি পার্সোনালি দেখছি, আমি পার্সোনালি জানছি, কোনো ডিসকাশন নেই। এটা হলে সমাজে সমস্যা আছে। এবার একটু গুটাচ্ছি, হ্যাঁ, কারণ 2-3টে একদম ম্যান্ডেটরি প্রশ্ন আছে। বলুন। একটা হচ্ছে, আপনাকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হলো, আজকাল এক ধরনের অ্যাওয়ার্ড সেরিমনি হয়েছে যেখানে মহিলাদের আলাদা করে একটা ক্যাটাগরি তৈরি করা হয়, বেস্ট ওমেন ডিরেক্টর আর বেস্ট ডিরেক্টর, দুটোই। আপনি পার্সোনালি যদি দুটোর মধ্যে একটা চুজ করতে বলা হয় কোনটা প্রেফার? না, বেস্ট ডিরেক্টর আলাদা করে যদি এটা হয়, এরকম হয় উইমেন ফিল্ম মেকার্স, একটা, কারণ উইমেন ফিল্ম মেকার্স অত নেই তো। আগে এখানেও ছিল, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একটা সময় শুধু উইমেন ফিল্ম মেকার্সদের একটা ক্যাটাগরি ছিল কম্পিটিশন, তারপরে ওটাকে জেনারেল করা হয়। এবারেও যেটা খুব দুঃখের বিষয়, যেটা ইন্ডিয়ান অল ইন্ডিয়া যে কম্পিটিশন সেকশনটা ছিল, সেখানে 15টা ছবির মধ্যে একটা ওমেন ডিরেক্টরের ছবি সিলেক্টেড হয়নি। হ্যাঁ, তাতে দুঃখ নেই, বাট আমি যদি সিলেক্টেড হই, আমাকে তো উইমেন ডিরেক্টর দিতেই পারবে না, কারণ আমি আরেকজনের সঙ্গে একসঙ্গে কাজ করি। সুতরাং আমি এটাতে বিশ্বাস করি না। আমি দেখো, লেডিস সিট যেরকম, ইয়েস, লেডিস সিট অনেক সময় একটু আলাদা, কারণ আমাদের দেশের মানুষ এখনো পাবলিক ট্রান্সপোর্টে দে ডোন্ট নো হাউ টু বিহেভ উইথ উইমেন, এটা আছে। সবাইকে তো ওরম এখন অনেক অ্যাওয়ারনেস হয়েছে, কিন্তু আর মেয়েরা প্রতিবাদও করছে, কিন্তু এটা আমি আমার সময় থেকে, আমিও যখন বাসে দাঁড়িয়ে থাকতাম, এটা আমি বলছি 1975, 76, 77, 78, 79, 80, এই সময়টায়, তখন সদ্য মিনি বাস এসেছে। আমার এখনো মনে আছে, একটা মিনি বাসে চড়েছি, সেখানে একজন ভদ্রলোক খুব, মানে আমার উপরে প্রেশার দিচ্ছেন, ভদ্রলোক বলবো না, একটি লোক। তো আমি ঘুরে দাঁড়িয়ে বলি, দাদা এটা কি ভালো হচ্ছে? উনি আমায় বলেছিলেন মিনি বাসে এর থেকে ভালো হয় না। বুঝতে পেরেছেন, এটা মানসিকতা। সে অবভিয়াসলি সে খুব স্মার্ট ভদ্রলোক ছিলেন, তো আমি সেই মানসিকতাটা পরিবর্তন করতে সময় লাগবে। সেই মানসিকতা এখনো আমাদের এখানে পুরোপুরি, তবুও কলকাতায় অনেক কম। কলকাতায় বললে এখনো, আমি আমার তো আজকে এত বয়স হয়েছে, কিন্তু 75 থেকে আমি একা ঘোরাফেরা করছি। আমি কিন্তু সেইভাবে কোনো দিন কোনো
ভাবে কেউ কস্ট করেনি আমায়। আমি দেখতে শুনতে মন্দ ছিলাম না, সুতরাং হতেই পারত, কিন্তু সেটা বলবো না। এবং পুরুষেরা যারা আমার সঙ্গে ছিল, আমার বন্ধু বান্ধব, হ্যাঁ, তাদের সঙ্গে হয়তো কখনো কখনো একটা রিলেশনশিপ হতে হতে হয়নি এবং সে খুব আপসেট হয়েছে বা আমি খুব আপসেট হয়েছি, সেটা তো জীবন। সব রিলেশনশিপ যে বিয়েতে গিয়ে শেষ হবে তার কোনো মানে নেই। কোনো কোনো রিলেশনশিপ সাময়িক হতে পারে। একটু আগে আপনি একটা কথা বলেছিলেন, ওই একদম প্রথমে, লিভিং লাইফ ইজ অনলি ফর ওয়ান্স। তো আমি সারা জীবন শুধু একজনকেই ভালোবাসবো, এটা ভাবা খুব 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 একটা ইমপ্র্যাকটিক্যাল কথা। আমি অনেককে ভালোবেসেছি, কিন্তু নিজেকে সংযত করেছি। ওটাতেই এবার ইউ লিভ ইয়োলো, ইউ অনলি লিভ ওয়ান্স। তো ছোটবেলায় ডান পায়ে প্রবলেম, পোলিও হয়েছিল। সেইখান থেকে সাঁতারে কম্পিটিশনে নামলেন, জিততেনও হয়তো, জিততেন তো। তো সেইখান থেকে ডাক্তার হওয়ার ইচ্ছা, পড়াশোনায় ভালো। তারপরে ক্লাস 10-এ আমার অসুস্থ, একটা স্পাইনাল ইনজুরি হয়। তার ফলে যেটা হয় যে আমি এখন বুঝি, অন লুকিং ব্যাক নাও, দ্যাট সেই সময় মেন্টাল হেলথ ফর চিলড্রেন আলাদা করে কিছু ছিল না, কিন্তু আমাদের বাড়ির যিনি সার্জন ছিলেন, সে বাবার বন্ধু, তিনি আমাকে আবার আমার হাতের লেখা একদম বাচ্চাদের মতন ব্লক করে, আমার কিন্তু তার আগে হাতের লেখা অন্য ছিল। আমি আবার ডান হাতে লিখতে আরম্ভ করি এবং এই লেখাটা ওইরকম টানা হাতের লেখা আর হয়নি। তো এই ক্লাস 10-এ গিয়ে উনি কিন্তু আমাকে হেল্প করেছিলেন এবং আমি ওনাকে বলেছিলাম আমার স্কুল ক্যাপ্টেন হবার ছিল, এটার জন্য আমি স্পোর্টসে জয়েন করতে পারছি না, স্কুল ক্যাপ্টেন হওয়া হবে না, ফ্ল্যাগ ধরতে পারবো না, সমস্ত কিছু। উনি বলেছিলেন যে যারা জীবনে বড় হয়, আমাকে বুঝিয়েছিলেন তখন, তাদের জীবনে এই ধরনের নানান রকম ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসে, ইউ হ্যাভ টু গেট ওভার ইট। এইখানে গেটিং ওভার অনেকেই করে, কিন্তু প্রত্যেক সময় গেটিং ওভার শুধু নয়, ঘুরিয়ে সেটাতে আবার লিড করা শুরু করেছেন আপনি। পোলিও, নড়াচড়া অসুবিধা, সেইখান থেকে সাঁতার, তার মানে আবার প্রতিযোগিতায় নেমে জেতা। আমার মা ফিজিওথেরাপি তখনকার দিনে ভীষণ, মানে ওই সময় আমি বলছি আমার পোলিও হয় 1962-তে, তো 63-র এন্ডে আমি স্কুলে ভর্তি হই, কেজি একদম ক্লাসে, ওই 12 বছর, কারণ কেজি 1, কেজি 2, তারপরে 11। তো 63-র এন্ডে আমার মা, ওই 62-তে তখন ভীষণ খরচ ছিল, ফিজিওথেরাপি ওয়াজ আ নিউ থিং, কেউ জানতো না। আর পোলিও যে সেই ফিজিওথেরাপিস্ট যারা, আপনি ভাবুন 62-তে per session it was 5 rupees when my father's salary was not more than 500 rupees. বুঝতে পেরেছেন? তো 5 টাকা করে যদি সপ্তাহে 3 দিন 15, মানে একটা মাসে 60 টাকা যদি চলে যায় শুধু ফিজিওথেরাপি করতে, আমার বাবা, আমি সেকেন্ড চাইল্ড, আর আমার ভাইও হয়ে গেছে তখন, 3টে বাচ্চা নিয়ে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সো আমার মা sat and watched for 1 month, and after that she learned physiotherapy, just watch করে করে, এবং আমি ক্লাস 8-9 অবধি ওই হাইড্রোথেরাপিটা, পোলিওতে ওই ইট ইজ পার্ট অফ ইয়োর রিকভারি, হাইড্রোথেরাপি, সেই করতে করতে ওইটা রিকভার করেছে, ওটা ফিজিক্যাল। আমার মা খুব মেন্টালি স্ট্রং ছিলেন, অসম্ভব মেধাবী একজন মহিলা। আমার বাবা খুব ভালো স্পোর্টসম্যান ছিলেন, এবং যেটা আমার বাবা আর মা দুজনেই বুঝিয়েছিলেন, হোয়াট এভার ইউ ডু ইয়োর বেস্ট, ইফ ইউ অ্যাচিভ ওয়েল অ্যান্ড গুড, ফেলিয়ার্স আর পার্ট অফ লাইফ। আমি সেটা অ্যাকসেপ্ট করেছি। একটা কথা বলি, আজ অবধি বহু কম্পিটিশন হয়েছে, বহু কিছু হয়েছে, আমার ছবি হিট হয়েছে, ছবি লোকে দেখেছে, কিন্তু মেজর কোনো অ্যাওয়ার্ড অ্যাজ সাচ সেইভাবে আমরা পাইনি। হ্যাঁ, হতেই পারে, বাট আমি মনে করি যে আমি দর্শকদের ভালোবাসা পেয়েছি। আই হ্যাভ আ লট অফ পজিটিভিটি, এবং ওই যে
ইউ লিভ লাইফ অনলি ওয়ান্স। তো আমি সেই জন্য মনে করি যে পজিটিভ নেগেটিভ নিয়েই জীবন, enjoy, and I have enjoyed. I have no regrets. I have no regrets. And if I have to live again, আমি এগুলো, এবং আমি মনে করি আমি এত বড় একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে গেছি, টেলিভিশন ছাড়া, টেলিভিশন নিয়ে, তারপরে সিনেমা করা, ফিল্মের সিনেমা, ডিজিটাল সিনেমা, সমস্ত কিছুর মধ্যে দিয়ে এত পরিবর্তনের মধ্যে দিয়ে গেছি। I have really enjoyed. তো আমি জাস্ট দর্শকদের জন্য একটার পর একটা বলে দিই। পোলিও, তারপর সাঁতার, ডাক্তারি পড়ার ইচ্ছা, তারপর স্পাইনাল কর্ডের অসুখ, তাতে দেখলেন সায়েন্স ছেড়ে দিতে হবে, ইংলিশ অনার্সে সাংবাদিকতায় চলে এলেন, সেইখানেও সানন্দার মতন একটা ম্যাগাজিনের লিডারশিপ পজিশনে। সেইখান থেকে তপন সিংহ বৈদুর্য রহস্য, কিন্তু আদমি আর অরাতের রোল ছেড়ে দিলেন কারণ সাংবাদিকতা করতে চান। একদম। আবার সেই সিনেমাতেই গিয়ে আবার লিড করলেন। আমি একটা জিনিস বলছি, মাই মাদার ওয়াজ ভেরি, আমার মার কথা আমি বারবার বলি, উনি খুব প্র্যাকটিক্যাল। এটা 1983 নাগাদ উনি আমাকে ডেকেছিলেন। সেই সময় একটা জিনিস বুঝতে হবে, সেই সময় আমার যেরকম চেহারা, যে ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আমি এসেছি, আমার মা আমাকে বলেছে তুমি আয়নায় দেখো, তপন সিংহর একটা ছবি করে কি তুমি তোমার এই প্রফেশনটা পুরো ছেড়ে দিলে চলবে? তুমি অভিনয় করবে, তুমি কি অভিনয় করে জীবনে দাঁড়াতে পারবে? তখন আমার একটা পার্সোনাল ক্রাইসিসও চলছিল এবং আমার নিজের পায়ে দাঁড়ানোটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জন্য আই হ্যাড টু মেক আ ডিসিশন অ্যান্ড আই থিঙ্ক আই মেড দ্য রাইট ডিসিশন। এবার মানবী থেকে তারপর আপনি ফিল্মে ঢুকলেন, তার সাথে এলো ওয়েস্ট বেঙ্গল কমিশন। আমি এখানে একটু বলবো, এই ফিল্মে ঢোকার পেছনে আমার, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো দুটো মানুষের কাছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিজিৎ গুহ। এরা দুজনে রিলেটেড টু ইচ আদার। প্রসেনজিৎই আমাকে অভিজিৎকে দিয়েছিল অ্যাজ এ টেকনিক্যাল ডিরেক্টর ফর মানবী, আর তারপরে উই স্টার্টেড ড্রিমিং অফ মেকিং ফিল্মস টুগেদার। তার আগে আমার ফিল্ম তৈরি করার বা ক্রিয়েটিভ পার্টটা ওই অ্যাক্টিং অবধিই ছিল, তার বাইরে আমার চিন্তনের মধ্যে ছিল না। কিন্তু অভিজিৎ এবং প্রসেনজিৎ, এরা দুই জিত আমাকে জয় করা শিখিয়েছে। এবার আমি মাঝে কনফিউজড হয়েছিলাম যে আপনি এখন কি, আপনার কটা সত্তা, তার জন্য আপনাকে মেসেজ পাঠায় আপনি উইকিপিডিয়া দেখতে হবে। উইকিপিডিয়া ইজ নট গিভিং মি অ্যান এক্সস্টিভ লিস্ট। আপনি ফিল্ম ডিরেক্টর, প্রডিউস করেন না? না, হ্যাঁ প্রোডাকশন আছে, বাট হ্যাঁ। তো তারপর ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর চাইল্ড রাইটস এর চেয়ারপারসন ছিলেন, এখন অ্যাডভাইসার। তারপরে আবার এই কিছুদিন আগে যখন এই গিল্ড নিয়ে ঝামেলা হচ্ছিল, তখন টিভিতে দেখেছিলাম আপনি ডিরেক্টরস ফোরামে। হ্যাঁ, আমি তো ফিল্ম ওয়ার্ল্ডে, এটা আর উইকিপিডিয়া লেখার মতন কিছু নয়। আমি ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সেক্রেটারি, মানে আমাদের গিল্ডের সেক্রেটারি। সেটা দিস ইজ দ্য 3rd year রানিং। আর আমি অলসো আমাদের যে ফেডারেশন আছে, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া, FCTWEI, তার এখন ভাইস প্রেসিডেন্ট। এর আগে 2 বছর ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। ও, তার মানে আপনি যোগসূত্র, দুজনের মধ্যে হ্যান্ডশেক করাতে পারলে। হ্যান্ডশেক করানোর কিছু নেই, ওরা আমাদের একটি, এটা নিয়ে এখন এখানে বলার ফোরাম নয়, সেটা আমি পরে আপনাকে বলে দেবো। হ্যাঁ, হ্যান্ডশেক করানো আমার উপরে নয়, আমার উপরে নয়। দেখুন, যে আইনগুলো হচ্ছে সেই আইনি পথে যেতে হবে আমাদের। আমি যে বললাম আমি কয়েকটা লাইটার ভেনে কমেন্ট করে দেবো, এটা তার মধ্যেই একটা ছিল। তো এবার চাইল্ড রাইটস, ফিল্ম মেকিং, তারপর এই বাকি সব ইনস্টিটিউশনাল রোলস, কোনটাকে সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স? ইট ইজ ভেরি ডিফিকাল্ট। যখন যেটা করি আমি জীবনে, সেটাই আমার কাছে মুখ্য হয়ে দাঁড়ায়। আমি যখন প্রথম স্কুলে ক্লাস মনিটর হলাম, সেই মনিটরগিরি এত করতাম যে আমাকে আমার টিচার এসে বলেছিল, শোনো, সবাইকে চুপ করাতে তুমিই সবচেয়ে বেশি চেঁচাচ্ছ। তাই জন্য সেখানে আমি শিখেছিলাম যে না,
না চেঁচিয়ে এই যে স্পষ্ট করে বললে কিছুটা কাজ হয়। এইখান থেকে শুরু করে when I was মানে আমি যখন সাংবাদিকতা করছি, সানন্দা যখন করছি, তখন আমি নিজেকে বিশাল একটা কিছু মনে করছি। যখন আমরা মানবী করতাম, আমি এবং অভিজিৎ, তো আমাদের প্রসেনজিৎ প্রায় আমাদের নিয়ে হাসতেন, বলতেন এই যে মহিলা প্রোগ্রামের সত্যজিৎ রায় আর মৃণাল সেন এসে গেছে। তো এবার আমরা আর্গিউ করতাম কে সত্যজিৎ রায় কে মৃণাল সেন। তো এই নিয়ে তো যেটা যখন করেছি, আমি যখন চাইল্ড রাইটস কমিশনে আসি তার আগে আমার এই কমিশন সম্পর্কে বা জুভেনাইল জাস্টিস সম্পর্কে সেরকম কোনো ধারণা ছিল না। বাট আই লাভ চিলড্রেন, আই হ্যাভ অলসো টট। আমি লোরেটো শেয়ালদাতেও কিছুদিন পড়িয়েছি এবং সিস্টার সিরিলের কাছ থেকে অনেক কিছু শিখেছি। উনি একটা স্কুল করেছিলেন, রেইনবো স্কুল, সেটা এখনো চলছে যারা স্ট্রিট চিলড্রেন তাদের জন্য। এছাড়া উনি আমাকে 6 মাসের জন্য একটা ক্লাস দিয়েছিলেন, যে ক্লাসে মেয়েরা যারা রয়েছে তারা সব ধরুন ক্লাস 7-এ 2বার ফেল করেছে, ক্লাস 8-এ ফেল করেছে, এবার ওরা বোর্ডের জন্য প্রিপেয়ার্ড হবে। তো এরম 6 জন ছিল। সেই 6 জনকে আমার ইংরেজি পড়াতে হতো। উনি বলেছিলেন ইউ হ্যাভ টু প্রিপেয়ার দেম ফর দ্য ক্লাস 10 এক্সামস। ওরা যদি নিজেদের অন্যদের সঙ্গে একসঙ্গে বসে, অন্য মেয়েরা যারা ক্লাস 8-এ, তারা তো ওদের থেকে 2 কি 3 বছরের ছোট, ওদের এম্বারাসিং লাগবে। উনি কিন্তু এই জিনিসটা ভীষণ ভালো বুঝেছিলেন। সেই 6 জন ছাত্রী কিন্তু আজ আমি তাদের কখনো কখনো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেখি, তাদের মধ্যে 4 জন দে আর ডুইং ভেরি ওয়েল ইন লাইফ। বাহ। শেষ আবার ওই লাইটার ভেনেই শেষ করছি যে আপনাদের তাদের নামে গেলাম না, আপনারা এই যে ডিরেক্টোরিয়াল জার্নিতে আপনারা দুজন প্রচুর আজকাল যারা স্টার তাদের প্রথম সুযোগটা আপনারা করে দিয়েছেন। সে নাম গুনতে গেলে অনেকগুলোর নাম হয়ে যাবে। আমার কথা হচ্ছে, এটা আমরা যখন অভিজিৎ ঘোষের সাথেও করেছিলাম সেশনটা, তখনও বলেছিলাম যে একজন খুব হাস্যোচ্ছল লোক, সে নাকি যখন ডিরেক্টরের চেয়ারে বসে বিরাট রাগী। আপনার নিজের সদুক্তি যে আপনিও খুব চিল্লামিল্লি করতেন, তো এরা যারা নতুন ঢুকছে তারা টেরারাইজড হয়ে যেত না? এখন তো আমি চিল্লামিল্লি করি না, না, তারা তো শুরু করেছে, তখনও করতাম না। বাই দেন তো আমার শিক্ষা হয়ে গেছে। আই হ্যাভ লার্নড, আই হ্যাভ বিন ভেরি ফার্ম। ওই যে বললো, আমি বললাম না আগে চিৎকার করতাম, তারপরে আই লার্নড স্পষ্ট করে কথা বলা এবং টু টেল দেম দ্য ট্রুথ, যেটা তোমার হচ্ছে না, হ্যাঁ এখানে এটা করতে হবে, তোমার এই ওয়াক ইজ নট রাইট। আমি চেল্লামেলি কখনো করতাম না। অ্যান্ড উই ওয়ার লাইক ফ্রেন্ডস। আমরা ওদের সঙ্গে উইভ ডান ওয়ার্কশপস। আর যতটুকু রাগারাগি হতো সেটা হচ্ছে রানা আর আমার মধ্যে, মানে অভিজিৎ আর আমার মধ্যে, আর অন্যরা সবাই বসে থাকতো। আমার এক অ্যাসিস্ট্যান্ট, সে গল্প করে যে প্রথম যেদিন ও এসেছিল, ও আমাদের সঙ্গে ওরিয়েন্টেশন হচ্ছে, এবার আমরা দুজনে একটা কিছু নিয়ে আর্গিউ করতে, এবং আমরা ফ্লোরে আর্গিউ করি না, যা করার বাইরে। তো আমরা দুজনে আর্গিউ করছি, করতে করতে এমন হয়ে যায় প্রায় মানে হাতাহাতি। তার আগের স্টেজ আমরা দুজনে ভীষণ করলাম, করে আমরা দুজনেই বাড়ি চলে গেলাম। এবার ও বললো, আমি ভাবলাম এই আমি কাজটা পেলাম, আজকেই সব শেষ, এরা ছাড়াছাড়ি চলে গেল, আমার কাজটার কি হবে? তখন ও বলেছিল, তোমার যে চিফ অ্যাসিস্ট্যান্ট, সময় বলে কোনো চিন্তা নেই, দেখবি কাল সকালে চলে আয় 9টায়, কল টাইম, সব ঠান্ডা হয়ে যাবে। তো সেইটা হচ্ছে জীবন। ঝগড়া হবেই, আর্গুমেন্টস হবেই, চিল্লামিল্লি হবেই, কিন্তু আমি ওদের খুব ভালোবাসি। এমনকি ওদের জামা কাপড়, ওদের খাওয়া দাওয়া, সমস্ত কিছুতে আই হ্যাভ বিন পার্ট। ইভেন টুডে আমার এক অ্যাক্টর, সে একটা ভালো কাজ করছিল, তো বললো যে আচ্ছা এগুলোর উচ্চারণগুলো একটু বলে দেবে। অ্যান্ড হি ডিড ইট সো ওয়েল। মানে এটা ওর উচ্চারণগুলো আমার বলার দরকার ছিল না, কিন্তু ও আমাকে দেখে, বিকজ হি নিউ দ্যাট আই হ্যাড অ্যাট ওয়ান টাইম টট হিম, সো হি আস্কড মি। সেটাই আমি বলছি যে এই ভালোবাসাটা ওদের সঙ্গে আমার তৈরি হয়েছে। আমাদের বহু ক্ষেত্রে তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। খুব ভাল লাগলো কথা বলে। আমারও ভীষণ ভাল লাগলো।
আমি হয়তো কোনো কোনো ব্যাপারে আই মে হ্যাভ বিন আ লিটল টু পজিটিভ, কিন্তু দ্যাট ইজ মি। আমি পজিটিভলি পৃথিবীটাকে দেখি। কে জানে কাল কি আছে, কিন্তু আজকে আই মাস্ট এনজয়। একটা শেষ কথা আমি জাস্ট বলে নি, ভুলে গেছিলাম শুরুতে, এটা আমি শেষেই এসে বলছি, প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবার কাউন্টটা বাড়লে আমাদের খুব ভালো লাগে। আপনারা করছেন, বন্ধুদের দিয়ে একটু করান। এইটাই একটা আবদার, বারবার করে করি, করতেই থাকবো। আপনারাও বন্ধুদের বলতে থাকবেন। বলবেন কিন্তু। নমস্কার। নমস্কার।